কেউ যদি এখন থেকে পডকাস্ট করে অ্যাটলিস্ট এই 2টা উপকারটা সে পাবে। পডকাস্ট যদি প্রফেশনালি করতে হয়, নাম্বার 1 রুল, যারা এখনও করতেছে না পডকাস্ট, আই এম টেলিং দেম যে আপনারা কি যে মিস করতেছেন। আপনি কি ম্যানিপুলেট করেন? না ওয়েট। তার মানে আমার ভিশনে যখন ক্ল্যারিটি থাকে তখন আমার ক্যারিয়ার কি, আমার কন্টেন্ট কি, আমার সুবহানাল্লাহ এভরি সিঙ্গেল থিংয়ের মধ্যে তখন আমার যে রেজাল্ট আমি পাইতে থাকি, দ্যাট গিভস মি মোর এনার্জি যে ওখানে আরও ঝাঁপাইয়া পড়ি। আপনি আপনার লাইফে প্রথম ইনকাম করছেন কবে? কারণ আল্লাহ কিন্তু হিসাব নিবে 2টা জিনিস। একটা হচ্ছে সো আপনি যখন টের পাবেন যে আপনার মাধ্যমে কারো উপকার হয়ে যাচ্ছে, সে আলহামদুলিল্লাহ। পুরো এই ডিসকাশনটার মধ্যে থেকে আজকে আমি যদি কোনো লার্নিং নিয়ে যাই, আলহামদুলিল্লাহ, দ্যাট উড বি কেমনে টাকা পয়সা কামানো যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু 2 সেন্স পডকাস্ট। 2 সেন্স প্রোগ্রামিং, 2 সেন্স প্রোগ্রামিং না, আজকে না $1,000,000 প্রোগ্রামিং। সো না, আজকে 2 সেন্স পডকাস্ট না, আজকে হচ্ছে প্রোগ্রামিং হিরোর পডকাস্টে আমি চলে আসছি। আজকের এই এপিসোডে আমরা কি কি নিয়ে ডিসকাস করে ফেলছি সেটা ছোট্ট করে একটু বলে রাখি। এক্স্যাক্টলি, আজকের এই এপিসোডে আর্লি এজে আমি আর্ন করার ক্ষেত্রে কোন কোন জিনিসগুলো মাথায় রাখবো এবং আমি আর্লি এজে আসলে আর্ন করব কিভাবে। আমি কি চাকরি খুঁজবো নাকি আমি কাজ খুঁজবো, আর কাজ খোঁজার সময় কোন কোন ট্যাকটিকগুলো আমি ইউটিলাইজ করতে পারি, আর মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে আমি কিভাবে অন্যের উপকার করে নিজে উপকৃত হয়ে যেতে পারি, সেটা কিভাবে সম্ভব সেটা আমরা ডিকোড করলাম এই ক্যারিয়ার ক্র্যাকার্সে। সো আজকের এপিসোডে প্লিজ ওয়াচ টিল দ্য এন্ড। আমি জাস্ট শেষে একটা জিনিস অ্যাড করে দিই, সেটা হচ্ছে একটা পডকাস্ট থেকে কীভাবে জিনিসপত্র শিখতে হয় এবং নিজের জীবনে ইমপ্লিমেন্ট করা যায়, সেটাও কোনো না কোনো একটা জায়গার ভিতরে আমরা কথা বলছি। কথাগুলো অপছন্দনীয়, বাট আশা করি শুনতে পারলে লাভ আছে। আজকের এই এপিসোডটা যে শুনবে, সে যদি তার বিজনেসকে গ্রো করার জন্য অথবা তার পার্সোনাল ব্র্যান্ডকে গ্রো করার জন্য রেডি থাকে, তাহলে উই উইল গিভ দেম দ্যাট টিপস। আর যদিও মনে করে যে আমিও পডকাস্ট করব এবং আমি আমার বিজনেস এবং পার্সোনাল ব্র্যান্ডিংয়ে ইম্প্যাক্ট চাই, তাহলে হোয়াট টু ডু উইল গিভ অ্যাওয়ে। তার মানে ওই যে কি জানি বলে, এই 2 সেন্ট পডকাস্টের মতো পডকাস্ট কেমনে বানাবে, এরকম কিছু। হ্যাঁ, মানে আজকে কি আপনার কম্পিটিটর করছেন? কম্পিটিটর বানানোর জন্য না, আমি আসলে মেইনলি 2 সেন্সের কম্পিটিটর বানাবো না, আমি মেইনলি প্রোগ্রামিং হিরো পডকাস্টের। আমাদের তো আসলে পডকাস্ট আমাদের বিজনেস না আর কি, ঠিক আছে? পডকাস্ট থেকে আমরা টাকা পয়সা তো ইনকাম করি না, পডকাস্ট থেকে তো মানে সবার উদ্দেশ্য বলি, আমাদের পডকাস্টে আমাদের কিন্তু কোনো অ্যাডসেন্স নাই এবং এটা দিয়ে কোনো টাকা পয়সা আসে না আর কি। শুরু হয় নাই কিন্তু এই পডকাস্ট, কিন্তু শুরু হয় নাই, এই পডকাস্ট কিন্তু শুরু হয় নাই, পডকাস্ট শুরু হয় নাই। তো আজকে আমি একটু শুরুতেই বলে রাখি জাতির উদ্দেশ্যে যে আজকে আমরা একটু গল্প করার উদ্দেশ্যে বসছি। ইনফ্যাক্ট আমাদের রেগুলার যে সেট আপ, সেই সেট আপেও আজকে আমরা নাই। সো জিনিসটা আমরা গল্প আড্ডা এই ছলেই চালানোর চেষ্টা করবো। ইনফ্যাক্ট আমাদের টিম মেম্বাররা এখনো বুঝে নেই যে আমাদের ডিসকাশন শুরু হয়ে গেছে। সো আজকে খুবই ক্যাজুয়াল থাকবে। এটা যদি কেউ আগে থেকেই মনে করেন যে এটা একটা টক শোর মতো হবে, তাইলে একটু বিপদ না। তবে ভাই আজকে মানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে যে আল্লাহ এবং আখিরাতে বিশ্বাসী সে যেন ভালো কথা বলে, নয়তো চুপ থাকে। সো ইনশাআল্লাহ আমরা আড্ডা দিয়ে যাই করি না কেন, ইনশাআল্লাহ আমরা খারাপ কথা বলবো না, আর আমরা চেষ্টা করব যেন আপনি বেনিফিটেড হন ইনশাআল্লাহ। সো বেনিফিট হওয়ার প্রথম জিনিস আমার মনে হয় যে মানুষজন টাকা পয়সার বেনিফিট খুঁজতেছে না, আমাদের কাছে কোনো টিপসও খুঁজতেছে না। সবার জাতির একটাই কোশ্চেন, সেটা হচ্ছে এই যে পডকাস্টের মধ্যে কি আপনি অনেক ওভার অ্যাক্টিং করেন, যে হঠাৎ হঠাৎ করে হাসেন, তারপরে এইটি করেন। মানুষজনের মানে হেভি কোশ্চেন, আজকে ডেকে এনে খালি ডিউএইচএস মানে পাশাপাশি অফিস দেখে, হ্যাঁ আজকে ডেকে এনে যা তা করতেছে আমার সাথে। তাহলে এখন বলেন ভাই ঘটনা কি? মানে ওয়ান অফ দ্য মোস্ট কমনলি আস্কড কোয়েশ্চেনস যে ভাই নাফিসেরও মনে করে নাকি যে ভাই আপনাদের সমস্যা কি, আপনারা এরকম এরকম কেন করেন? এখন আপনি নিজেও এখন হোস্ট করতেছেন, আপনি খুব ভালো করতেছেন, মাশাআল্লাহ। সো আপনি খুব ভালো মতো বুঝবেন। মনে করেন আপনি কথা বলতেছেন, আপনি এখন আমার গেস্ট, হ্যাঁ আমি হট করে হোস্ট হয়ে গেলাম, আপনি এখন কথা বলা শুরু করছেন,
আমি মনোযোগ দিয়ে আপনার কথা শুনতেছি এবং আমি এখন এরকম করে আসি। আপনি কথা বলেন। ভাই আপনার নামটা বলেন না প্লিজ। বলেন আপনার নামটা। তাহলে তো আসলে হইল না আর কি, আমি কোনো এক্সপ্রেশন দিচ্ছি না। কথা ব্যাপার কি হচ্ছে ভাই, যেই মানুষরা আসতেছে তারা বিজনেসের ক্ষেত্রে খুব ভালো করতেছে, মাশাআল্লাহ, তাদের ক্যারিয়ারে খুব ভালো করতেছে, সাকসেসফুল পিপল। কিন্তু ওই সামনে কিছু ক্যামেরার সামনে যখন আড্ডা দিতে বসে তখন সার্টেন কিছু ইনফরমেশন দেওয়ার পরে কিন্তু মানুষটা ফিল করে, হ্যাঁ আমি তো বলছি, তারা কিন্তু ক্যাজুয়াল আড্ডাটা ফিল করে না অনেক সময়। সেই যে আমরা কেন সোফা, কেন এরকম ক্যাজুয়াল একটা পরিবেশ তৈরি করা, সো দ্যাট মানুষটা ভেতর থেকে আসলেই বলতে পারে উইদাউট ইভেন থিঙ্কিং যে সামনে ক্যামেরা আছে। ওই জায়গা থেকে যখন আমি আপনার দিকে তাকাই, ও রাকিব ভাই, তাই আমি আপনার নাম শুনছি, রাকিব ভাই না, আমি আপনার নাম শুনছি, আচ্ছা ভাই তারপরে কি হয়েছিল ভাই? আপনি কিন্তু মজা পাবেন। আমি এটা মনে করি, আপনাদের তো প্রচুর স্টুডেন্টরা অডিয়েন্স, আই নো, আমাদেরও তো অনেক সময় বলে কি ভাই আমি নেটওয়ার্কিং শিখতে চাই, ভাই আমি এটা শিখবো। তো নেটওয়ার্কিং এর একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে না ভাই, যে লিসেনিং। এখন লিসেনিং মানে কি, রাকিব ভাই কথা বলে যাবে, আমি চুপ করে তাকায় থাকবো, ভার্সেস রাকিব ভাই আজকে কথা বলবে না, তাও তারে কিভাবে কথা বলানো যায়। মানে আমি এমন একজন লিসেনার যে আমার সামনে কথা বলে মজা পায়, এক্স্যাক্টলি। সো আমি আপনাকে দিয়ে বলাচ্ছি, তারপর এখন আই আন্ডারস্ট্যান্ড ওই জায়গা থেকে অডিয়েন্সের আসলে কিছু করার নাই, সে তো এইভাবে দেখতেছে, বলে এই তুই এরকম চোখ এরকম করিস কেন, বিরক্ত লাগতেছে না। বাট ওভারঅল একজন স্পিকার যেন কথা বলে মজা পায়, সেই জন্য আমার যা করা দরকার আমি তাই করবো, লাগলে ডাম কোশ্চেন করবো। যেমন আপনি বলে ও আচ্ছা কিন্তু কেন হইলো, নিচে লেখায় এটাও জানে না। আরে ভাই আমি জানলে তো তাহলে আর এই আড্ডা দিয়ে মজা হবে না। সামনে মানুষটাকে আমি বললাম ভাই আমি জানি, আর বলতে হবে না, তাহলে কি হইল না। ইনফ্যাক্ট মানুষজন যেটা চিন্তা ভাবনা করে, মানুষজন ভাবে যে ভাই গেস্টকে কেন কথা বলতে দিতেছে না বা এই টাইপের জিনিসটা। আমার কাছে মনে হয় যে এই ক্যামেরার সামনে বসে কথা বলা জিনিসটা অত বেশি সহজ কিছু না। এবং আমিও এখন অনেক সময় দেখা যায় যে মানে অনেকদিন ধরে প্র্যাকটিসের মধ্যে পড়ে গেছে, বাট স্টিল দেখা যায় অনেক সময় ওই একটু হেজিটেশন কাজ করে, অনেক সময় কথা এই যে হারাই যায়, গুলাই যায়, এই টাইপের বিভিন্ন জিনিসপত্র ঘটে। তো যে মোবাইলের স্ক্রিনে দেখে সে ভাবে যে আরো ভালো বলতে পারতো, এইটা কিনে বলতেছে, আমি তো চেয়ে ভালো বলতে পারি। বাট যখন ওই জায়গাটাতে বসা হয় তখন আসলে অনেক সময় এক্সপেক্টেড জিনিসপত্র কিন্তু আসে না। তবে ভাই আমি একটা জিনিস একটু এখানে অ্যাড করি আপনার সাথে, যে মানুষরা চিন্তা করবে যে আমিও তো বলতে পারতাম, আমি তাদেরকে ডেফিনেটলি কি বলবো জানেন, প্লিজ ডু। দেখেন আমি আজকে আপনার সাথে এই আড্ডার মধ্যে একটা জিনিস একটু বলে রাখি, বারবার ফেরত আসতেছি, মানে ওইভাবে না ট্রেন্ড আপ হয়ে গেছে যে মানুষকে এই মুহূর্তে উপকার পাচ্ছে কিনা, বারবার এই জন্য টিপস চলে আসে। আই এম রিয়েলি সরি, মানে বাই প্রফেশন আমি একজন ব্র্যান্ড কনসালটেন্ট, তো এই যে কনসালটেন্সি চলে আসে বারবার। ভাই মানে মনে করেন অনেক স্টুডেন্ট আছে, হ্যাঁ, বা অনেক ইয়াং প্রফেশনালস আছে, আমি তাদেরকে একটা মানে খুব বললাম যে কোটি টাকা না হইলেও মানে কিছু লাখ টাকার একটা সাজেশন দিয়ে দিচ্ছি, ভাই পডকাস্ট চালু করেন। আচ্ছা, এখন আমি কিন্তু এটা মানে পুরো ফুল ফ্লেজ প্রফেশনাল পডকাস্টের কথা বলতেছি না, ওইদিকে দরকার হলে বলবো হাউ টু রান আ পডকাস্ট। আপনি যদি ইফ ইউ ওয়ান্ট টু শেয়ার ইওর এক্সপেরিয়েন্সেস অ্যাজ ওয়েল ভাই, ইনশাআল্লাহ। আমি বলবো মনে করেন আজকে একটা ছেলে পরে হচ্ছে এইচএসসি ফার্স্ট ইয়ারে, একটা পডকাস্ট করো। লাইফে কখন পডকাস্ট শুরু করা উচিত সেটা নিয়ে আজকে কথা বলবো। ফ্যান্টাস্টিক। সো ইয়েস, আর্লি এজে একটা ছেলে, আমি বললাম তুমি পডকাস্ট শুরু করো, ওকে, এন্ড দেয়ার ইজ ক্যাচটা কি, তোমার এই পড মাইক কিনতে হবে না, রাইট, তোমার ওই সনি আলফা 7C কিনতে হবে না, তোমার এই সেটআপ কিচ্ছু কিনতে হবে না। কি করবা, তুমি যে ফোনটা দিয়ে সারাক্ষণ ওই একটু গেম খেলো অথবা বন্ধুদের সাথে গল্প করো অথবা ইউটিউবে দেখো, টু সেন্স পডকাস্ট দেখো যেটা দিয়ে, তো সেইটাই তুমি ওপেন করে হয়তো বা এই দিকে তাকিয়ে তাকিয়ে কারোর সাথে আড্ডা মারতেছো, এই দিকে তাকিয়ে তাকিয়ে। হ্যাঁ, কেন? কারণ ক্যামেরার দিকে তাকাইলে একটু অনেক সময় শাইনেস হয়, এই হয় সেই হয়, যা ইচ্ছা বলো। দুইটা জিনিস সেখান থেকে পাবে ভাই, লিটারেলি ছেলেটা। এক, সে যখন ভিডিওটা শেষ করে দেখবে সে জানতে পারবে ও আমি এইভাবে কথা বলি,
ও একটা কথা শোনার পর আমি নিজে এরকম রিয়েক্ট করি। মনে করেন সামনে একটা কিছু আরেকটা মোবাইল এরকম চালু করা, তার সাথেই হয়তো বা কথোপকথন করতেছে বা কিছুর সাথে, ও আমি এরকম করি, তার নিজের সম্বন্ধে কিছুটা জানতে পারলো যে কতবার পজ দেয়, কতবার সে হচ্ছে এগুলো আমরা বলি ফিলার ওয়ার্ডস, যে এরপরে যে অ্যাকচুয়ালি বাঙালিদের আমাদের কিন্তু খুব একটা আছে যে অ্যাকচুয়ালি কিছু বলতে বলতে অ্যাকচুয়ালি কতবার এরকম বলি, এগুলো বের করা যাবে। এটা নাম্বার 1। নাম্বার 2 ভাই, নাম্বার 2, ছেলেটা যখন এই কাজটা করতে পারবে, আই ক্যান গ্যারান্টি বলতে চাচ্ছিলাম, আই ক্যান অলমোস্ট গ্যারান্টি যে এরপর থেকে সে অন্য পডকাস্ট ভিন্ন চোখে দেখবে। হোয়াট আই এম টেলিং ইউ, আপনি যখন নিজে পডকাস্ট করেন না, তার আগে যখন আপনি পডকাস্ট দেখতেন, আই এম প্রিটি শিওর আপনি কন্টেন্ট নিতেন খালি। নাও আপনি যখন পডকাস্ট করেন, আপনি চিন্তা করেন যে ও দেখছো, ও কিন্তু এখানে একটা কাট ছিল, এখানে লাইটটা এভাবে ফেলছে। হ্যাঁ, আপনার চিন্তার জগৎটা বড় হয়। আপনি তখন ওভারঅল একটা প্রোডাকশন নিয়ে চিন্তা করতে পারেন, একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে চিন্তা করতে পারেন। এই জিনিসটা তৈরি করতে 5 জন লোক লাগছে, আমি জানি। এই যে চিন্তার ডেপথ, এইটা বাড়তে থাকে। সো আমি মনে করি যে ভাই, কেউ যদি এখন থেকে পডকাস্ট করে, অ্যাটলিস্ট এই 2টা উপকার তো সে পাবে। আর যদি সেটা আপলোড করে, তাহলে তো অডিয়েন্স আসবে। কখন পডকাস্ট করা হচ্ছে সেটা নিয়ে আমি আজকে তো রেকর্ডিং এর আগেই বলছি যে আমি এখানে কিছু কথা বলবো, বাট তার আগে একটু বলি। আগের পয়েন্টটাতে আমি ভুলে গেছিলাম, এটা আমার খুব কমন জিনিস, অনেকে হয়তো বা বুঝতে পারো কিনা আমি জানি না। কারণ হচ্ছে আমি অনেক সময় ভুলে যাই, এবং আমার মনে হয় কি যে সাজ্জাদের কথা এখন ধরে শুনছি, মনে হচ্ছে একটা কোশ্চেন করবো, একটা কোশ্চেন ভুলে গেছি এরকম। তো মাঝে মাঝে লিখে রাখি, মাঝে মাঝে আবার মানে লেখাও সুবিধা হয় না, মনে হয় কি যে আমাকে আবার কথা বলতে হবে। আবার এদিকে তাকায়, যদি আজকে পুরো সিক্রেট বলি, বিষয় হতেছে এখানে অনেকগুলো চ্যালেঞ্জেস থাকে, যেহেতু এখানে 3টা ক্যামেরা আছে। তো ন্যাচারালি সাজ্জাদ ভাই এখন কথা বলতেছে, আমার একটা কোশ্চেন মাথায় আসলো, তো আমাকে কোশ্চেনটা লিখতে হবে। তো লিখতে গেলে ন্যাচারালি আমাকে এদিকে তাকাই বলতে হবে, অথবা ভাইয়ের দিকেও তো একটা লুক দেবে, কারণ ভাই তো কথা বলতেছে। আমি যদি নিচের দিকে তাকাই, তখন আমার ভাইয়ের কথার ফ্লোটা নষ্ট, কারণ ভাই ভাববে রাকিব কি লিখতেছে, আমার গুরুত্বপূর্ণ কথা ফেলে রাকিব এখন এটা লিখতেছে, মানে এটা তো এটা খুব সুন্দর একটা মাস্টার ক্লাস হয়ে যাচ্ছে ভাই। সেটা হচ্ছে পডকাস্ট যদি প্রফেশনালি করতে হয়, নাম্বার 1 রুল, এই টাইপের কাজ করার সময় হেজিটেটেড ফিল করা যাবে না। সেটাই। তাইলে ভাই আজকে আপনার অডিয়েন্সের সামনেই আপনি আজকে লিখবেন, অবশ্যই ইনশাআল্লাহ আজকে পয়েন্ট নেবেন। এর ফলে আমি অ্যাজ এ গেস্ট, আমি যেহেতু আজকে জায়গা পাইছি গেস্ট, আমি ফিল করব ও আমার কথা দাম দেওয়া হচ্ছে, পয়েন্ট দিচ্ছে, ও পয়েন্ট দিচ্ছে। তো এখানে ঘটনা যেটা ঘটছে, প্রথম আমরা যেটা নিয়ে কথা শুরু করছিলাম যে আপনি এরকম হাসেন কেন, নাফিস ভাই এরকম হঠাৎ এরকম রিঅ্যাকশন দেয়। আমি তো গেস্ট হিসেবে গেছিলাম, এবং নাফিস ভাইকে গেস্ট হওয়ার আগে থেকেই আমি কম বেশি চিনি, এবং আপনার সাথে সম্ভবত এটা আমার সামনাসামনি প্রথম দেখা হয়। এবং এর পরবর্তীতে আল্লাহর রহস্যের সময় আমরা বেশ কয়েকবার, আমাদের যেহেতু পাশাপাশি অফিস কম বেশি, আমাদের তো দেখা সাক্ষাৎ হয়। ইনফ্যাক্ট রেকর্ডিং শেষ করে আসার পরে এই যে আমাদের ইসমাম, তারপর সাব্বির, আমি সবাইকে বলছি যে সাজ্জাদ ভাই ওইভাবেই কথা বলে, মানে দ্যাট ইজ সাজ্জাদ ভাই, ঠিক আছে? মানে উনি কিন্তু এটা অ্যাক্ট করে না, এটা মানে উনি ন্যাচারালি এরকম অফ দ্য স্ক্রিনে যখন কথা বলছে তখন উনি এরকম, এবং উনি এই ওয়েতেই কথা বলে, এইটাই উনার কমিউনিকেশন স্টাইল। অধিকাংশ মানুষ মনে করে কি যে এটা মনে হয় ফেক, বা এইটা হয়তো ওভার অ্যাক্টিং করতেছে, এটা মানে হুদাই কেন জমানোর জন্য, মজমা জমানোর জন্য বলতে। বাট আসলে তো কিছু কিছু মানুষ ডিফারেন্ট ওয়েতে কথাবার্তা বলে, এবং এক একজনের। আপনার কাছে কি মনে হয় ভাই, ওইটা মানে ন্যাচারালি আমি কেন এরকম হয়ে উঠবে? মনে করেন এখানে 10 জন মানুষ একরকম থাকে, আমি কেন ওভার এনথুজিয়াস্টিক হয়ে যাচ্ছি? মানে আমি যদি এটা একটু বলি, এটা আমিও ওই মানে আমি তো 9 বছর চাকরি বাকরি করার পর তারপর আলহামদুলিল্লাহ ব্যবসা করতেছি, আলহামদুলিল্লাহ। সো আমি যখন জব করলাম, সো আমি খুব ভালো ভালো মেন্টরস পাইছি। এদের মধ্যে থেকে 2 জন মেন্টর আলহামদুলিল্লাহ আল্লাহ তাদের হায়াতে কাজে বারাকা দেখ, 2 জনই আইওটির, বুঝছেন, টেক ব্যাকগ্রাউন্ডের লোকজন। আরেকজন একজন অবশ্য পরে ফাইন্যান্সে গেছিলেন। এনিওয়ে, তারা দেখতাম কি আমাকে নিয়ে খুব ভয় পেত। আমি খুব আর্লি যে লিডারশিপ মানে লিডারশিপ পজিশনে চলে গেছিলাম, আমাকে নিয়ে খুব ভয় পেত। তাদের কথা আমি তখন বুঝতাম না। যেমন আমি 2017-তে দাড়ি রাখা শুরু হয়ে গেছে আমার, হ্যাঁ। তো তখন ওই সময় হলি আর্টিসনের ঘটনা ঘটে। আমি যখন দাড়িটা আমার রাখছে, গুলশানে আমার অফিস, ঠিক অফিসের কাছেই হলি আর্টিসনের ঘটনা। কি ভয় আমাকে নিয়ে সবাই, বিভিন্ন জায়গা থেকে ফোন টোন আসতো। আর আমি হচ্ছে তো অলরেডি তখন ব্র্যান্ডিং প্রজেক্ট ম্যানেজার এমন কাজ করতাম যে মিডিয়া বন্ধুরা অনেক বেশি, এরাও তো তখন এও তো গেছে, জঙ্গি হয়ে গেছে, এরকম নানান কথাবার্তা আমাকে নিয়ে।
সো ওই সময়ে আমাকে নিয়ে খুব বেশি কেন ভয় পাবে? পরে আমি বুঝছি কি ভাই, ওনারা মানে স্পেশালি শালম ভাই বলতো কি, মানুষের চোখ হাসে। আমি মানুষের চোখ হাসে কিভাবে, এটা কোনো কথা? মনে করেন আমি আপনার দিকে তাকাইছি, আমি ক্যামেরার দিকে তাকাইছি, আমার চোখ কিভাবে হাসবে? বলে কি মানুষের চোখ কথা বলে, মানুষের চোখ মানুষের পার্সোনালিটির পরিচয় দেয়। এই যে কি ধরনের কথা, আমার মাথার উপর দিয়ে যেত কথাবার্তা। চোখ বলে মানুষের পার্সোনালিটির পরিচয় দেয়। মানে যারা সিকিউরিটিতে অনেক ডেপথে কাজ করে সিকিউরিটি নিয়ে, তারা মানুষের চোখ দেখে তাকে আইডেন্টিফাই করে যে এর কাপড়ের ভেতরে এত টন স্বর্ণ জমাইছে, অথচ এতগুলা বিস্কিট নিয়ে আসছে সে। সো ঘটনা হচ্ছে ওই জায়গা থেকে তারা আমাকে তখন দেখা যেত কি থামাইতো, আমাদের পুরো অফিসে সবাই পাঞ্জাবি বলে আমাকে দিত না, কি ঘটনা কি। পরে একদিন আমার কাছে জিনিসটা ক্লিয়ার করলো। পরে আমি যখন আরো অনেক সময় গেলাম আমি বুঝতে পারলাম, এবং এটা আমি নিজে ট্রাই করে আমি বুঝলাম, আমি যদি এখানে দাঁড়ায় থাকি ভাই, আমার পাশে আরো কয়েকজন লোক আছে, মনে করেন কোনো একজন লোক ঠিকানা খুঁজতে আসতেছে হাতে একটা কাগজ নিয়ে, ভাই এত নাম্বার বাসা কার কাছে জিজ্ঞাসা করবো, বুঝছেন না? 3 জন দাঁড়ায় থাকলে আমার কাছেই আসে। আচ্ছা, অ্যাপারেন্টলি আমাকে তার কাছে মনে হয় যে আই এম দ্য মোস্ট ওয়েলকামিং, অ্যাপ্রোচেবল পারসন, অ্যাপ্রোচেবল, আই এম দ্য মোস্ট ইজিলি অ্যাক্সেসিবল, অ্যাপ্রোচেবল। এই লোকটা হয়তো বা ঝাড়ি দিবে না, আমি জান। তার মানে এই যে একটা পার্সোনালিটি, এটা মনে হয় তার মানে ছোটবেলা থেকেই হয়ে উঠতে আসছে, এবং যেইটা লিডারশিপের জন্য গুরুত্বপূর্ণ। আপনি কখনো এরকম পাইছেন যে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একজন মানুষ, আপনি এরকম হাদিস পড়েন, এরকম পড়েন কি অমুক জায়গা থেকে একজন ব্যক্তি এসে তার সাথে কথা বললেন, তাকে এইটা প্রশ্ন করলেন, আপনাকে সব বললেন ওয়েট, তিনি তৎকালীন প্রেসিডেন্ট বলি বা সাম্রাজ্যের প্রধান, তাই না, যাই যেসব করি, এত ইজিলি তার কাছে দেখা করতে পারে মানে কি? এটার মানে কি? তিনি মসজিদে আছেন, তার সাথে দেখা করতে যাচ্ছেন, এত ইজি কেমনে? সিকিউরিটি প্রোটোকল, তার ওই যে পায়েক পেয়াদা, এগুলো কোথায়? ব্যাপার হচ্ছে কি, এই যে যেটা কিনা বর্তমানে টেক ইন্ডাস্ট্রি থেকে শুরু করে কোম্পানিগুলো অ্যাপ্লাই করতেছে, হায়ারার্কিটাকে কি করে দিতেছে, এইভাবে ছড়ায় দিতেছে, তাই না? বর্তমান ইয়াং জেনজিরা ইভেন পছন্দ করে না যে আমার বিল্ডিংটা এত তালা, ভার্সেস জেনজিরা পছন্দ করে ওয়াইড ওপেন স্পেস। আই নো যে জাকারবার্গের অফিস ওইটা, হ্যাঁ, ইয়েস, তার কাছ থেকে আমি এই জিনিসটা খুবই মজা পাই। সেটা হচ্ছে ইনফরমেশন যখন আসবে তখন জাকারবার্গ এসে নিজে সবার সামনে অ্যানাউন্স করতে হবে না, লাইক ওই যে ওলফ অফ ওয়াল স্ট্রিটের মতো ওই মুভির মতো এসে বলতে হবে না, তার হায়ারার্কি থাকবে, তিনি একজনকে বলছেন বা মেল করে দিচ্ছেন, সবার কাছে সরাসরিভাবে থাকবে। বাট একজন একদম ইয়াং প্রফেশনাল মাত্র জয়েন করছে, সে যদি তার সাথে কমিউনিকেট করতে যায়, সে নিজে গিয়ে তার দরজায় নক করতে পারবে। মানে এই যে একটা সৌন্দর্য, এটা না আসলে তখনই পসিবল যখন আপনি মানুষকে ওয়েলকাম করেন। আমি এটাকে একটা ওয়ার্ড দিয়ে ডিফাইন করব, সেটা হচ্ছে বিং এমপ্যাথেটিক। যে আজকে রাকিব ভাই আপনি এই মুহূর্তে, যেমন আমার কোনো ঠেকা পড়ছিল আজকে আপনার এই সেট সাজানোর, না আজকে আমরা কিন্তু ওই যে ইউজুয়ালি টেবিল চেয়ারে বসি, আজকে ভাই এসে আইডিয়া দিছে টুসেন্ট পডকাস্ট যেহেতু সোফার মধ্যে হয়, আমরা সোফায় বসেছিলাম, আমি লাগি ওয়াও দিস ফিলস লাইক আ পডকাস্ট, রাইট? ভাই বলে কি আজকে এটা হবে। এখন হি ইজ অলসো সামওয়ান, হি ইজ আ প্রোঅ্যাক্টিভ গাই, আপনি প্রোঅ্যাক্টিভ গাই, আপনার ওকে বলা হয়েছে করা হয়ে যাবে। এরপরে না সোফাটা দূরে সরতে হবে, লাইটটা এখানে করবেন। ওয়াই আমি এটা ফিল করি, আপনার ভালোটা হইলে আমার ভালো লাগবে, আপনার খারাপ হইলে আমার খারাপ লাগে। দিস ইজ এমপ্যাথি, রাইট? আর ওটা সিম্প্যাথি হইতে পারতো, বাট এমপ্যাথি কেন? কজ আমিও সেম প্রসেসের মধ্যে দিয়ে গেছি দেখে আমার কষ্টটা বেশি বেড়ে যায়, যে আই নো ওনারা এটা হওয়ার পর উনি কষ্ট পাবে, এর চেয়ে আমি একটু ঠিক করে দিই। সো এই এমপ্যাথেটিক হওয়ার কারণে আমার কাছে মনে হয় এই জিনিসগুলো খুব ভালো কাজ করতো। বাট এমপ্যাথি কোথায় অ্যাপ্লাই করতে হয়, কোথায় অ্যাপ্লাই করতে হয় না, সেটাও খুব হার্ড ওয়েতে শিখছি। আমি মনে হয় বেশি কথা বলতেছি ভাই, আমি গেস্ট না, আপনি গেস্ট, মানে ফাইনালি গেস্ট হওয়ার পর আপনার অনুভূতি কি? মানে এই যে হোস্ট, মানে এতদিন ধরে কত এপিসোড হোস্ট করছেন? 100+ তো হয়েছে, এটা জিজ্ঞাসা করা উচিত আমার। বলেন তাহলে, বলেই ফেলেন, যেহেতু আপনি কোশ্চেন করছেন, আপনি বলেন। মানে জাযাকাল্লাহ, থ্যাঙ্কস ফর ইনভাইটিং মি অ্যাজ আ গেস্ট। কারণ হোস্ট হিসেবে যখন কথা বলি বেশি, নিচে গালি খাই। আজকে হোপফুলি গালি খুব একটা, আজকে আপনি গালি খাবেন রাকিব ভাই বেশি কথা বলে না, বেশি কথা না। আমাকে কিছুদিন আগে কে জানি কমেন্ট করে বলছে যে
আমি হুদাকামে জোরে জোরে হাসি আর কি, সুতরাং কম জোরে হাসতে হবে। আমার কাছে মনে হয় তারা আমার সাথে দেখা করে নাই। আমাকে যখন এইটার কমেন্টের কথা বলছে, দ্য ফার্স্ট থিং কেম ইন মাই মাইন্ড যে নাফিস ভাই, ঠিক আছে, ভাই বলে জোরে জোরে। তবে আমি একটা জিনিস বলি ভাই, আমি এখানে কিছু সিক্রেট শেয়ার করতে থাকি, এমন একটা পডকাস্ট সিক্রেটস হচ্ছে। হ্যাঁ, সেটা হচ্ছে এমন এপিসোড গেছে আমাদের সাথে পেটুক কাবল রাসিফের সাথে এপিসোড প্রথম আমরা বহু আগে সেটআপ। হ্যাঁ, তো ওইখানে আমি নাফিস ওখানে বন্ধুর সাথে আড্ডা দিচ্ছি তো মেনলি আসলে। হ্যাঁ, সো রাসিফ আমাদের বন্ধু মানুষ, ওর সাথে আড্ডা দিতে গিয়ে এমন হয়ে গেছিল আমরা খুব হাসাহাসি এটা করতেছিলাম, মানুষ এক ফোঁটা নিতে পারে নাই। তো আমরা একটা জিনিস করতেছিলাম, আমরা সবসময় যেই মানে কনক্রিট যেই ক্রিটিসিজমগুলো আছে এইগুলোকে আমরা একটু রিসিভ করবো, হ্যাঁ, সো দ্যাট আমরা ফিডব্যাকগুলো থেকে শিখতে পারি। আমরা আগে কি করতাম ভাই, এরকম করে খালি সারাক্ষণ পা নাড়াইতাম, এইভাবে জাতির উদ্দেশ্যে যে স্যার একটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে টুসেন্ট পডকাস্টে আমি যে গেলাম, তো আমি তো যেই আমার তো মানে অভ্যাস এটা যে পা তুলে বসা বা খুব কমফোর্টেবল হবে, আমি সবসময় খুব আরামে এসে থাকা মানুষ আলহামদুলিল্লাহ। সো ওই মাইক আবার সরে গেছে। তো এখন বিষয় হচ্ছে যে আমি প্রথমে পা উঠে বসছি, বসার পরে আমাকে আপনি বলছিলেন, আপনি নাকি মানে নাফিস ভাই বললো ভাই পা উঠেন না, পা নামান, কারণ হচ্ছে লোকজন কিন্তু আপনাকে গালি দিবে, ঠিক আছে, আপনি পা লাইক মি। এটা আমি হচ্ছি মোস্টলি ওই এপিসোডটা কেমন হবে না হবে ওই মানে ডিরেক্টর থাকি, ডিরেক্টর হিসেবে কাজ করি। তো ন্যাচারালি যেটা হয়েছে যে আমি পা নামাই বসছি, বাট আমি তো খুবই আনকমফোর্টেবল ফিল করতেছি। এরপরে আসরের নামাজ দিচ্ছে, আজান দিচ্ছে, তখন আমরা আসরের নামাজ পড়লাম। নামাজ পড়ার পরে আমি আবার পা তুলে ফেলছি। এরপরে দেখি আমার একবার মাথায় আসছে যে আমি কিন্তু পা তোলা, নামাবো কি নামাবো না। পরে দেখলাম যে কনভারসেশন চলতেছে, আমাকে আর কেউ বলে নাই, আমি বাকি পুরাটা টাইম আমার কিন্তু পা। ভাই আপনি এমন কয়েকটা জিনিস নিয়ে আসছেন, আমি একটু শেয়ার করি। সেটা হচ্ছে প্রথম 10-15 মিনিট আপনি একদম সুন্দরভাবে গুছিয়ে করবেন, এরপরে আপনি হাত পা ওই আসমানে দিয়ে দেন, ডাজন্ট ম্যাটার কেন ভাইয়া, অলরেডি ওই মানুষটা আপনার সাথে কানেক্টেড হয়ে গেছে। নাও হি অর শি ইজ রেডি টু রিসিভ, ওয়েদার ইউ লুক good or you look whatever মানে আল্লাহ has made you to be like, doesn't matter। কারণ প্রথমে আমরা আসলে অনেক সময় বলি don't judge the book by its cover। ভাই উপায় নাই, we are human, আমরা বইয়ের কভার দেখেই বই জাজ করি। এখন ওই যে কি জানি মানে আসাদুজ্জামান জয় থেকে শুরু করে অনেকে আছে যারা কিনা আমাদের কি বই রিভিউ করে দিবে, ওইটাও অনেকে আমরা দেখবো না। সো আমরা ফার্স্ট একটু জাজ করব, এটাই স্বাভাবিক। এটা যারা বুঝতে পারে, এখানে একটা সহজ জিনিস আছে ভাই বলেন, ইট ইজ অলওয়েজ ইজিয়ার টু জাজ দেন টু থিংক। কারণ হচ্ছে আপনি যদি চিন্তা করেন তখন আপনি জাজ করবেন না। সো চিন্তা করাটা কঠিন, মানুষ চিন্তা করতে চায় না। চিন্তা করতে হলে ব্রেনের ইউটিলাইজেশন করতে হয়, ব্রেনটা অ্যাক্টিভেটেড হয়ে যায়। সো ব্রেন ইউজুয়ালি কাজ করতে চায় না। সো ইউজুয়ালি যেটা হয়, ধরেন আপনি এসে আজকে হাসতেছেন, আপনি আপনি চিন্তা করুন, আপনি মানে ভাই মনে হয় কি ভাই মানে কথা বলতে পারেন একদিন ধরে কি করছে কিন্তু আপনি চিন্তা করতে পারেন, আচ্ছা ভাইয়ের কি কোনো সমস্যা হয়েছে, ভাইয়ের কি কোনো পার্সোনাল প্রবলেম হলো, ভাই কি কোনো ক্রিটিক্যাল সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। আচ্ছা ক্রিটিক্যাল সময়ের মধ্যে দিয়ে গেলে কি ক্রিটিক্যাল সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। এখন যখন আপনি চিন্তা করবেন, হ্যাঁ, তখন কিন্তু আমার কাছে আপনার কথা একদম আমি একমত। সেটা হচ্ছে ব্রেন খাটানো অনেক কঠিন কাজ। মানে ক্রিটিক্যাল থিঙ্কিং আমরা অনেক সময় এই ওয়ার্ডটা বলি, এর চেয়েও আর সহজ লেভেলে ব্রেন খাটানো যায়। হ্যাঁ, ব্রেন খাটানো অনেক কঠিন একটা কাজ। ভাই টু মেনি থিংস টু শেয়ার মানে পডকাস্টের সম্বন্ধে। জাস্ট যেহেতু আপনার সাথে আমার কথা হচ্ছিল একটা বিষয় নিয়ে, আমি ওটা একটু শেয়ার করি। সেটা হচ্ছে এখন দেখবেন কি অনেক ছেলেমেয়েরা ভালো এডিটর হয়ে উঠতেছে। হ্যাঁ, ভিডিও এডিটর হয়ে উঠতেছে। নট অনলি ভিডিও এডিটর, অনেকে স্টোরি টেলিং বিষয়টা শেখার চেষ্টা করতেছে, কারণ ওটা তার ব্র্যান্ডিংয়ে, তার মার্কেটিংয়ে এবং যে কোনো কাজে মানে খুব ভালো একটা ইম্প্যাক্ট ফেলে। সো হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ, এই যে আমরা দেখা যায় কি অনেক সময় ভাই 2 ঘন্টার এপিসোড করি, তারপর শেষ পর্যন্ত রাখি হচ্ছে আসলে 1 ঘন্টা। এখন 2 ঘন্টার এপিসোড পুরাটার থেকে 1 ঘন্টা যে রাখবে, এই ডিসিশনটা দিবে কে? ধরে নিলাম আমাদের টিমে তো আলহামদুলিল্লাহ 2-3জন কিউসি করার লোক আছে, কিন্তু যারা একদম নতুন শুরু করতেছে তাদের জন্য এডিটরই হচ্ছে তাদের সব। এই এডিটরকে কিন্তু একটু স্টোরি টেলিং শিখতে হবে। স্টোরি টেলিং কি, মনে করেন আমাদের এই পুরো এপিসোডটা আপনি যদি আপলোড করে দেন, তাহলে দের ইজ এ ভেরি গুড চান্স জিনিসটা সুন্দর হবে না। আমরা এখনও ওই ওয়েস্টার্ন ওই কালচারের জন্য রেডি না,
সেখানে হচ্ছে আপনার সাথে আমার একটা আড্ডা হবে, ইয়াস ইয়াস, আরে কি বলতেছে, এটা করছি সেটা করছি, ওইটাই মানুষ গাড়ি চালাতে চালাতে শুনবে। হ্যাঁ, কেন? কারণ আপাতত আমি যদি এটা না শুনি আমার মাথায় অন্যান্য 10টা চিন্তা আসবে, রাদার আমি এটা চিনি, কারণ আমি চিন্তা করা একটা কঠিন কাজ, তাই তো? আমি চিন্তা করবো না, আমি জাস্ট শুনতে থাকবো, একটা কনভারসেশন শুনতে শুনতে আমি বাসায় যাব অথবা কাজে যাব। রাদার আমাদের দেশে মানুষ কিন্তু পডকাস্ট শুনে উপকার পাওয়ার জন্য, যে আমি এটা শুনতেছি, আজকে এইটার রেজাল্ট আমি দিব, অথবা এটা শোনা শেষ সাথে সাথে আমি রেজাল্ট পাবো। তো সেই জায়গায় আমার কাছে মনে হয় একজন এডিটর, যখন আপনার এডিটরকে আমি বলে দিচ্ছি মনে করেন, বা অডিয়েন্স সবাইকে, এডিটরে যেটা করতে হবে, সে আপনার পডকাস্টের যে সবচেয়ে নেগেটিভ ভিউয়ারটা আছে তার আত্মাটা তার ভেতরে ঢুকাইতে হবে একবার, এবং পুরাটাকে জাজ করতে হবে, এতটা মানে ব্রুটালি দেখতে হবে, এতটা রুডলি দেখতে হবে, নিষ্ঠুরতার সাথে, ক্রুয়েল হয়ে, যে এই জায়গাটা রাকিব ভাইয়ের ফালতু হয়েছে, এইভাবে চিন্তা করে। বিকজ দে উইল বি বায়াসড, আপনাকে দেখে দেখে ওদের কাছে মনে হয় হ্যাঁ কথা তো ঠিকই আছে, ভাই তো ঠিকই বলছে না, তাকে হইতে হবে সবচেয়ে পেসিমিস্টিক অডিয়েন্স। কিন্তু সে ওই অডিয়েন্স হবে না যে অযথাই কোনো গালি দেয়, সেটা আমি বলছি না, বাট ওই জায়গায় যেমন আমি আপনাকে বললাম যে ভাই একটা ভিডিও কাটার সময় অ্যাটলিস্ট 2টা জিনিস খেয়াল রাখতে হয়। এই কথাটা বলে আমি মনে করেন বললাম, তার আগে আমি আপনাকে একটা কথা বলি, এই যে করে বলে এসে দেন আমি আবার মেন কথায় ফেরত আসলাম, ওই যে আমার মাঝখানেরটা ফেলে দিবে। কেন? কারণ সেটা স্টোরিকে হ্যাম্পার করলো, তাই। সো এটা মনে করেন অডিয়েন্সের গিভ অ্যাওয়ে, কিন্তু আসলে বিইং অনেস্ট আমি আসলে ভাইয়ের পডকাস্ট এডিটরকে আসলে বলছি। প্রথমত আরেকটা জিনিস একটু বলি, যেটা ভুলে গেছিলাম, মনে পড়ছে, প্লিজ, তো এই জন্য লিখে রাখছি। ফ্যান্টাস্টিক। এই যে আপনি এখন যতগুলো টিপস দিলেন, এতগুলো টিপসের আসলে মূল সামারি হইতেছে মানুষজনকে পডকাস্ট দেখাইতে হবে। তো আমি পুরো জিনিসটাকে আসলে যেভাবে দেখতে চাই, প্রথমত আপনি চিন্তা করে দেখেন, একটা পডকাস্ট করতে যে পরিমাণ এফোর্ট, প্রথমত আপনার শিডিউল থেকে নিয়ে আসা, আপনারা তো এখানে আনার জন্য আমি কোনো পয়সা দেয়নি, সো বিষয় হইতেছে পয়সা যেহেতু দেয় নাই, আপনার দিনের একটা কাজ আছে গুরুত্বপূর্ণ। সো আমার ক্রিকেট ম্যাচ ছিল, এই জন্য জার্সি পরা, তো এই কাম কাজ সেগুলো ফেলে আপনি এখানে 2 ঘন্টা টাইম বের করে আসছেন, তারপরে কথা বলছে। আবার আপনি দরকার হলে ডিউসিএস এর মধ্যে আছেন, বাট অনেকেই কিন্তু হয়তো বা ডিফারেন্ট লোকেশনে থাকে, সো সেখান থেকে আসতে হয় কষ্ট করে, এসে তারপরে এখানে বসবে। মজার ব্যাপার হচ্ছে আমার কাছে মনে হয় যে ভাই ধরেই নিলাম 1 ঘন্টা জিনিস কমপ্লিট গার্বেজ, বাট ডু ইউ হ্যাভ এনিথিং অল্টারনেটিভ যেটাতে 1 ঘন্টা তুমি খুব ভালো কাজে লাগাইতে পারো? আমি জিনিসটাকে যেভাবে দেখি, যে আমি সারা দিন আমি 3 থেকে 4 ঘন্টা হয়তো বা ফেসবুক, ইউটিউব, টিকটক বিভিন্ন জিনিসপত্র স্ক্রল করতেছি, সো ওইটা তো আমি ওটা ফেলে দিতে বলতেছি না, আই টোটালি গেট ইউ ভাই। তুমি এটা দেখো, দরকার হলে যেমন আমি 2x স্পিডে দেখি, আমি 2x স্পিডে, আমি কিন্তু একটা শুরু করলে ধরেন 2x স্পিডে দেখে আমি শেষ করে ফেলি, দরকার একটু টেনে দেখি, বাট আমি ফুল কনটেক্সটটা নেওয়ার চেষ্টা করি। মজার বিষয় হইতেছে, তোমরা হয়তো অনেকেই জানো কিনা জানি, আমি তুমি করে বলি কারণ আমাদের মেজরিটি স্টুডেন্টরা দেখে, সো স্টুডেন্টদের সাথে আমাদের ওই সম্পর্কটাই রাখার চেষ্টা করি, যাতে তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ বিষয়টা যাতে থাকে। তো বিষয় যে জায়গাটাতে কাজ করে, যে এই পুরো এপিসোডটা করলাম, এবং ক্ষেত্রে বিশেষে ধরেন আপনাদের বিভিন্ন এপিসোডে কি হয় 2 মিলিয়ন 1 মিলিয়ন ভিউ হয়েছে, ওইটার অ্যাভারেজ ভিউ ডিউরেশন মানে এভিডি এইটা খুবই লো, মানে 10 মিনিটও হয় না, ক্ষেত্রে 15 মিনিটও অনেক ক্ষেত্রে কম। 15 মিনিট হলে তো আমরা মানে নাচি, মানে 12-13 মিনিট ইজ ভেরি গুড। নর্মালি হবে ওই তো মানে প্রথম মাস যদি 10-12 থাকে হুইচ ইজ গুড, আস্তে আস্তে 3-4 মাস পরে গিয়ে ওটা কমে 7-8 মিনিট হয়ে যাবে। 7-8 মিনিট হয়ে যাবে। আপনি হচ্ছেন মানে শেখার জন্য ক্ষুধার্ত হয়ে আছেন দেখে আপনি এভাবে চিন্তা করছেন, বাট আমাদের যে ডোপামিন তো এভাবে কাজ করে না। দেখেন আপনার ডোপামিনকে আপনি ট্রেন্ড করছেন যে আপনি যখন কিছু শিখেন তখন আপনার কি হয়, ডোপামিন রিলিজ হয়। এখন ভাই অন রেগুলার ডে, অন রেগুলার পারসন, ফর রেগুলার পারসন ডোপামিন কিন্তু এইভাবে কাজ করে না। ডোপামিন তো এইভাবে কাজ, ডোপামিন এইভাবে কাজ করলে তো তাইলে এই যে এত বছরের পরিশ্রম ফেসবুকের, এত বছরের পরিশ্রম টিকটকের, এইগুলার, এটা তো তাইলে আমি জাস্ট 1 মিনিট বলি, আমাদের টিম থেকে আমাকে অনেক সময় বলে ভাই রিলস বানাতে হবে, শর্টস বানাতে হবে 1 মিনিটের ভিতরে। আমি সবসময় বলি ভাই 1 মিনিট আমি কথা বলতে পারি না, আই এম সরি, আই এম নট দ্যাট গাই। এবং আমি খুব খুশি হয়েছি যে ইউটিউব
ফাইনালি 3 মিনিটে শর্টস আপলোড করতে দিচ্ছে। তো তাও আমি 3 মিনিটে অনেক সময় দেখা যায় যে কথা শেষ করতে পারি না, দেখা যায় তারপরে কোনো, কারণ আমার কাছে ভাই তুমি একজনের কাছে জানতে গেছো, তুমি যেই বলতেছো আপনি আমাকে 2 এর 2 মিলে 4 বানাই দেন, বা 2 এর 2 মিলে আপনি 22 বানাই দেন, হোয়াট ইজ দিস? তুমি তো বুঝবাই না যে 4 কোথা থেকে হইলো। তুমি আগে ভাই কথার কনটেক্সটটা নাও। আমি আপনার এখানে অ্যাড করি অডিয়েন্সের জন্য। ভাই আপনি এখন ঠিক আছে, সবাই চায় অল্প সময়ে আমি মেইন জিনিসটা নিব, আই টোটালি মানে সাপোর্ট দ্যাট, নো প্রবলেম, ঠিক আছে। এখন আপনি বললেন যে 3 মিনিট হলো যে একটু ভালো হলো, এইটা 100% আমি একমত। এখন এখানে প্রথমে প্রবলেমটা, এরপরে আশার আলোটা। প্রবলেমটা হচ্ছে আসলেই আমরা এত বড় শুনে পুরাটা নিতে চাই না। যেমন আমার প্রিয়তমা স্ত্রী যখন আমাকে সারাদিনের ঘটনাটা বলতে চায়, কি হলো জানো, আম লাইক মেইন কথাটা কি? তো রাকিব ভাই আমি জানি না, হয়তো বা আপনি এমন ব্যক্তি না, আপনি হয়তো বা 5 মিনিটের গল্প 2 ঘন্টায় শুনতে চান নাকি না? না আমি যেটা করি 2x স্পিডে, মানে আমি কিন্তু পুরোটা শুনতে চাই, বাট স্পিড বাড়ে না, এটা তো হয় না, দ্যাটস আ সেপারেট স্টোরি। হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ ভাই, এটা আমি আমার পার্সোনাল লাইফের কথা বলতেছি, হ্যাঁ। সো মানে আই লাভ হার, বাট ঘটনা হচ্ছে ওই যে একটা ব্রাঞ্চ থেকে আরেকটা ব্রাঞ্চে যেতে যেতে দেখা যাচ্ছে কি, আমি তো ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড হোক, যেইটাই হোক না কেন, আমার প্রবলেম সলভিং থট থেকে যে তুমি প্রবলেমটা বলো, তাহলে প্রবলেমটা বলো, জিনিসটা বলো যেখানে আমি কাজ করা শুরু করব। এখন পরে যখন একটা সময় গিয়ে আমি বুঝতে পারছি যে ফর উম্যান প্রবলেমটা হচ্ছে জাস্ট প্রবলেম শেয়ার করা, রাইট। সো এটা যখন আমি বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ 7 বছরের বিয়ের ক্যারিয়ারে, তো আমি যখন এটা বুঝতে পারলাম, তখন কি আমি বুঝি যে ও যে বলতে পারছে সেই প্রবলেমটা সলভ করতে না পারাই ইজ এ প্রবলেম সলভিং, ইজ এ প্রবলেম সলভিং। কারণ যতবার আমি তার প্রবলেম সলভ করতে গেছি, আই ব্রট অ্যানাদার প্রবলেম। সো আমার জন্য হচ্ছে, আমি এই উদাহরণটা কেন আনলাম ভাইয়া, তার মানে অডিয়েন্সের ক্ষেত্রে এরকমই হতে পারে যে অল্পতে বলেন, আমি আমার বউয়ের কথাই শুনতে চাই না, আপনি কে রে? ব্যাপার হইতেছে ভাই 2x এ দেখবে আর এক্সটেনশন পাওয়া যায় 3x, ঠিক আছে না, ফ্যাক্ট ইজ এইটা। তাহলে আমি ফার্স্টে প্রবলেমটা আনলাম, এবার আমি একটু আশার আলো জ্বালাই। আশার আলো হচ্ছে ভাইয়া, একটু আগে আপনি দেখছেন আমি একটা গল্প বলে কথাটা বলছি, ঘটনাটা হচ্ছে ছোটবেলায় কত ম্যাথ করছেন না? আপনি যদি একবারই বলতেন যে ভাই না লম্বা করেই দেখতে হবে, মানে আপনি যে কনটেক্সটটা দিলেন, এটা তো ভাই 1 মিনিটে হয় না। আসেন আমি এই জন্যই আশার আলো দেখাচ্ছি। ছোটবেলায় কি পরিমাণ অঙ্ক করছেন, অঙ্কগুলা কয়টা মনে আছে ভার্সেস গল্প মনে আছে, অঙ্কের আপনার কাছে অলওয়েজ মনে থাকবে হইতেছে গল্পগুলা, রাইট। আপনার কাছে আমি মনে করেন একটা খরগোশ আর কচ্ছপ সেই জীবনে দৌড় দিছিল ভাই, ওর কথা এখন আমরা মনে রাখছি, মানে ঠাকুমার ঝুলি থেকে শুরু করে বানরের ভাই, মানে আপনি এইভাবে যখন শুনছেন, জীবনে কতবার শুনছেন যে তোর দাদার বাড়ির পিছনে একবার জানিস কি হয়েছিল, আপনি কোনো একটা জিনিস আপনি বললেন আমি 1 মিনিটে দেখবো, আমার জীবনে আমি অ্যাপ্লাই করবো, গেথে রাখবো, এই জিনিস আপনাকে কোটিবার দেখতে হবে, হয়তো বা কোটিবার বেশি বলে এক্সাজারেট করছি, বারবার দেখতে হবে। ভার্সেস আপনি যদি ওইটার প্রপার কনটেক্সট অ্যান্ড গল্প আকারে নিতে পারেন, এমনভাবে গেঁথে যাবে, কারণ আপনার মাথায় গাঁথার জন্য কোন একটা স্টোরি লাগে এবং একটা স্ট্রং ইমোশন লাগে। হিউম্যান ব্রেনটা তো এইভাবেই কাজ করে, স্ট্রং একটা ইমোশন লাগে। দেখেন কোরআনের মধ্যে আল্লাহ কি সুন্দর সুন্দর ছন্দ এবং গল্পের মধ্যে দিয়ে দিয়েছে। ওখানে কোরআন সম্পর্কে তো বলা আমাদের জন্য ক্রিটিক্যাল, তবে এটা তো উপর আল্লাহ সবচেয়ে ভালো জানে। উনি কি চাইলেই আমাদের জন্য যা ইনস্ট্রাকশন খুব শর্ট করে একটা শর্টকাট দিয়ে লিফলেট দিয়ে এটা করবা ওটা করুন, হ্যাঁ, ভার্সেস 23 বছর ধরে উনি গল্প, মানে এই প্রত্যেকটা জায়গায় কিন্তু স্টোরি আছে, একটা ঘটনা 23 বছর ধরে একজন মানুষের লাইফে কিভাবে সেটা অ্যাপ্লাই করতে হয় সেই দৃষ্টান্ত দিয়ে দিছে, শর্টকাটে দিয়ে দিতে পারত। সো এই জায়গায় আমি আবার বললাম আশার আলো, সেটা হচ্ছে যে কেন আমরা শর্ট ফর্ম কন্টেন্টের যুগে আমরা গত 3 বছর আগে পডকাস্ট শুরু করছিলাম, সেই সময় পডকাস্ট মানুষ দেখবে এটা চিন্তা করতে পারি নাই, কিন্তু একটা আশা ছিল যে আমরা জানি সামনের দিনে পডকাস্ট উঠবে। যারা এখনো করতেছে না পডকাস্ট, আই এম টেলিং দেম যে আপনারা কি যে মিস করতেছেন। এটা ভাই ব্র্যান্ডের জন্য, এটা ভাই পার্সোনাল ব্র্যান্ডিংয়ের জন্য, এক বিজনেসের জন্য আপনি স্ট্রং কমিউনিটিটা তৈরি। আচ্ছা আপনি আপনার প্রোগ্রামিং হিরোর কথা বলেন, আপনার কমিউনিটি আরও ব্রডেন আপ হয়েছে, অনেক স্ট্রং হয়েছে না, হলো না? বিভিন্ন মানুষজন যখন নিয়ে আসা হয়, যেমন
এখনও আমার বিভিন্ন সময় যখন আমাদের স্টুডেন্ট বা যারা অডিয়েন্স আছে রাস্তাঘাটে পথে ঘাটে বিভিন্ন জায়গায় দেখা হইলে বলে ভাই ওই গেস্টকে নিয়ে আসতেন, ভাইয়া ওনাকে যদি নিয়ে আসতেন, ভাইয়া ফাইনালি দে স্টার্ট ওনিং ইট, তারা এটাকে ওন করা শুরু করে। আমি যেহেতু আমার প্রফেশনাল লাইফে একজন ব্র্যান্ড কনসালটেন্ট, ব্র্যান্ডিং কি আমাকে যখন প্রশ্ন কেউ যদি করে যে ভাইয়া আমি আমার প্রোডাক্টটাকে ব্র্যান্ড বানাবো, আমার কাছে খুব সহজ একটা অ্যান্সার ভাইয়া, আপনার এই প্রোডাক্টে যদি কোনো গল্প না থাকে তাহলে এটা একটা কমোডিটি, রাইট, আর আপনার প্রোডাক্টে যদি একটা গল্প থাকে তাহলে এটা একটা ব্র্যান্ড। কারণ ব্র্যান্ডিং হচ্ছে মানুষের মাথায় আপনার নাম, আপনার প্রোডাক্ট, আপনার গল্পটা রেখে দেয়া। আর একটু আগে আমরা একটু প্রুভ করলাম যে মানুষের মাথায় সেটাই থাকে যেটার সাথে আছে কোনো একটা স্ট্রং ইমোশন, কোনো গল্প। রাইট। এবং মজার বিষয় হইতেছে এই যে ওয়ার্ল্ডের যত বেস্ট সেলিং অথর বা যেটার কথাই বলি, বিশেষ করে নন ফিকশন বই, ফিকশনাল বইয়ের ভিতরে তো একটা স্টোরি থাকে এবং আমরা ওই টাইপের ফেয়ারি টেলস শুনতে ভালোই লাগে এবং সবারই ভালো লাগে, এটা অস্বীকার করার কোনো আসলে সুযোগ নেই। সেই জায়গাটাতে নন ফিকশন বইগুলো যেখানে সেলফ হেল্প বা ওই যে প্রোডাক্টিভিটি বা এটা সেটা সেগুলো কিন্তু মোটা তো এত মোটা করার তো দরকার ছিল না, যা কথা ছিল জাস্ট 2-3 পেজ বা 10 পেজের মধ্যে দিয়ে দিত। এবং পুরো বইটা পড়ার পর আমি আপনাকে জিজ্ঞাসা করলে আপনি বলবেন একটা জিনিস শিখেছি। হ্যাঁ, ওই একটা শেখানোর জন্যই আপনাকে এত কিছু করছে। এবং বিলিভ ইন ইয়োরসেলফ, রাইট, 10টা জিনিস থাকবে, একটা শিখবেন। মানুষ ভাবে কি একটা বই পড়বো, ওখান থেকে 10টা বলছে 10টাই শিখবো এবং 10টা শিখে আমি একদম পৃথিবী উল্টায় ফেলবো। এবং আরও আজকে পডকাস্ট দেখে আমরা কেন উপকৃত হই না সেটাও নিয়েও আমি কিছুটা চিন্তা ভাবনা করছি, সেটা নিয়ে আজকে আমি একটু কথা বলার চেষ্টা করব। আজকে আমি গেস্ট হয়ে গেছি। না ইন্টারেস্টিং, আই উড লাভ টু নো যে ভাইয়া আপনি কেন বললেন যে পডকাস্ট দেখে আমরা উপকৃত হই না, এবং এটা ব্যক্তি সাপেক্ষে বলতেছেন। হ্যাঁ, এবং উপকৃত হয় না, এটা একটা কারণ আছে। আদারওয়াইজ আমি আপনাকে ধরেন ফোন খুলে দেখাতে পারি যে আমি পডকাস্ট লিটারেলি প্লেলিস্ট করে সেভ করে রাখছি যে আমি কোনটা পর কোনটা দেখবো, এবং আমি প্রত্যেকদিন ধরেন শোনার চেষ্টা করি। কারণ বাংলাদেশিগুলো দেখি, ইন্টারন্যাশনালগুলো দেখি। বাংলাদেশি কোনটা কোনটা দেখেন? আপনাদেরটা তো শুনি, আপনাদেরটা শুনি, তারপর অন্যান্য মানে টুসেন পডকাস্ট শুনি। হ্যাঁ, না জোর করে না, মানে আমি বের করলাম দিস ইজ হাউ ইউ মেক পিপল টক। তো বিষয় যে জায়গাটাতে হয়, কেন মানুষ পডকাস্ট কাজে লাগাইতে পারে না বা পডকাস্টের লার্নিংটা কাজে লাগাইতে পারে না সেটা আমি একটু বলবো। তার আগে ওই আবার শর্ট ফর্মের ওই জায়গাটাতে আসে। মজার বিষয় হইতেছে ভাই এত কষ্ট করে আমরা পুরো জিনিসটা ধরেন বানাইতেছি, এবং আমি ধরেই নিলাম যে এখানে কিন্তু কোনো বেচা কেনা করতেছি না। আজকে কি আমি ধরেন বলতেছি ভাই তুমি প্রোগ্রামিং হিরোর এই যে 6 মাসের বুট ক্যাম্পাসে ঢুকে যাও, এটার মধ্যে আপনি কি বলছেন যে ভাই তুমি এটা কিনো, তুমি ব্র্যান্ডমার্ক কনসালটেন্সি লিমিটেড ব্র্যান্ডিং এ আপনাদের হেল্প করবে, এই কথা কি আমি বলছি? তো বিষয় হচ্ছে আপনি আমাদের স্টুডিও আছে, সেখানে আপনি ফুল ফ্লেজ পডকাস্ট তৈরি করতে পারেন একদম। মানে বাংলাদেশের সেরা টিম যারা কিনা টু সেন্স পডকাস্ট করে তারাই আপনার পডকাস্ট তুলে দিবে। আমি এগুলো তো বলার জন্য আসিনি, প্লিজ কন্টিনিউ। ডান। আপনি তো ধরেন আমি মানে লেটস বি সিরিয়াস। তো এখানে বিষয় হচ্ছে যে আপনি কিন্তু আমাদের এটা প্ল্যানেও ছিল না, আপনি বলারও কথা না, জাস্ট মজা করে ফান করে পুরো জিনিসটা করলেন। এখন এই জায়গাটাতে আমাদের অনেক সময় ধারণা থাকে যে আমি যদি 1 ঘন্টা ধরে কথা শুনি তাহলে আমার কাছে মনে কিছু বেচে দিবে। তো ভাই আমি মানে আমার কাছে মনে হয় যে 1 ঘন্টায় যদি তোমার কাছে কিছু বেচে দেওয়া যায় তো তোমার ইন্টেলিজেন্স নিয়ে তো আমার যথেষ্ট ডাউট আছে। তুমি 1 ঘন্টার মধ্যে কনভিন্স হয়ে যাও। আমি এই জায়গায় আপনার সাথে ডিফার করব, এই মুহূর্তে ডিফার করব। বলেন। বেচা জিনিসটা নিয়ে আমার কাছে আমার ফিলোসফিটাই ডিফারেন্ট ভাই। আচ্ছা বলেন। প্রথম কথা, আমি পার্সোনালি বেচতে পছন্দ করি। আচ্ছা, খুব বেশি, এবং 1 ঘন্টা না, আমি আরো 5 মিনিটে বেচতে পছন্দ করব লিটারেলি। আর আমার কাছে মনে হয় যার ইন্টেলিজেন্স যত বেশি সে তত কম সময় কিনবে। আমি আবারও আমি আমার ওয়াইফকে নিয়ে যখন তাকে নিয়ে শাড়ি কিনে দেই, বিলিভ ইট অর নট, প্রথম দোকান থেকেই শাড়ি কিনে সে। আপনি কি ম্যানিপুলেট করেন? নাও ওয়েট নাও নট অনলি দ্যাট, মানে ইউ জাস্ট ইমাজিন একটা বিশাল শপিং সেন্টারের প্রথম দোকানে ঢুকে হাজব্যান্ড ওয়াইফ একটা ড্রেস কিনে হ্যাপি ফেসে ওয়াইফ চলে আসছে। হাউ ডাজ দ্যাট ওয়ার্ক? বিকজ শি নোজ যে যার যত ভালো বুদ্ধিমত্তা সে অল্প সময়ের মধ্যে কিন্তু কিনে। এখন আমি যোগ করতেছি না, ব্যাপারটা শুনে আচ্ছা সিরিয়াস। এখন শুনেন মজার কেন এটা বললাম ভাইয়া।
একজন সেলসম্যানও, আমি যারা এখানে আপনার টেক এনথুজিয়াস্ট অনেকে দেখে, তারপরও আই বিলিভ এখানে এমন অনেক মানুষ আছে যারা কিনা নিজের ব্যবসা করবে, স্টার্ট আপগুলোয় কাজ করবে, আরও অনেক কিছু করবে ইনশাআল্লাহ। বাস তাদের ভেতর দরকার সেলসম্যানশিপ। ফার্স্ট আমরা লিডারশিপ চলে আসছিল, এখন সেলসম্যানশিপে মানুষ কোথায় ফেল করে জানেন ভাইয়া? যখন সে ভাবে কি আমি একটা কঠিন কাজ করতেছি, আমাকে কন্টিনিউয়াসলি কোনো একটা ফেক পার্সোনালিটি ধরে রাখতে হবে, আমাকে এটা বেচতে হবে, সে এটা ভুলে যায় যে আজকে যদি আমি এটা বেচতে পারি ওই লোকটার উপকার হবে, সে এটা ভুলে যায় আমি আসলে কারো উপকার করতে আসছি। আমি যদি এটা মনে প্রাণে বিশ্বাস করি যে আমি সততার সাথে কারো উপকার করতে নেমেছি, তাহলে ওই মানুষটা জানেন মানে 5 মিনিটে বিক্রি হোক, 1 ঘন্টায় বিক্রি হোক, বিক্রি না হওয়া পর্যন্ত তার কাছে মনে হবে আল্লাহ এই ভাইয়াটার হেল্প করতে পারতেছি না। মনে করেন একটা মানুষ ফ্রিজ বেচবে, সে ফ্রিজ বেচার সময় তার কথাবার্তা বলছে সারাক্ষণ ধরে হাসি মুখে কিভাবে কথা বলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, কারণ সে বলতেছে যে আল্লাহ এই ফ্রিজটা যাওয়ার পর এইবার তার ছোট বাচ্চাটা যখন বরফটা বের করে মুখে দেবে, এইবারে কুরবানিতে যখন গোশতটা বের হবে টানা অনেক দিন তারা খাবে, আল্লাহ এই ফ্যামিলিটা কি জানি আনন্দটা পাবে। আমি কি আপনাকে দেখাতে পারি যে আমাদের এটার ফিচারটা কেমন? হি হ্যাজ দ্যাট এনথুজিয়াজম। সো আমি বলবো আপনি যখন বলতেছেন যে তুমি যখন 1 ঘন্টার একটা এপিসোড দেখে ভাবো যে তোমার কাছে বেঁচে দিবে, ভাবুক না, বিকজ এটা তার উপকার। একটা মানুষের ওয়ে অফ থিঙ্কিং যখন সে পরিবর্তন বলবো না, সঠিক রাস্তায় আনতে পারবে যে হ্যাঁ আমি কিনবো যদি আমার উপকার হয়, আমি কি টাকা জমা রেখে দেব নাকি? আসলে যেটা হয় যে আমার নিজেরও তো ব্যক্তিগত একটা চিন্তা ভাবনা আছে, তো সেটা ইন্টেলিজেন্সে যদি আমার মনে হয় যে এটা আমার জন্য যুক্তিযুক্ত হয় না। হ্যাঁ, আর আমরা কি ভাই, আমরা আসলে আপনার কি মনে হয় না যে মৃত্যুর আগ পর্যন্ত আমরা শিখতেই থাকবো? তার মানে কি আজকে আমি যেটা জানি আমার জন্য সঠিক, আমি কি একটা পডকাস্ট দেখেও এমন হতে পারে না আমার কাছে মনে হতে পারে যে ও আসলে এটা এরকম না, আসলে এভাবে কাজ করে। আদারওয়াইজ তো আমি ফেল করলাম। আমি যদি আমার জানা জিনিসটাকেই শক্ত করার জন্য বারবার শুনি ভাই আমি যেটা জানি সেটাই তো সত্য না, 10 মিনিট বলে প্রমাণ করেন, ভার্সেস আচ্ছা আমি যেটা জানি সেটা সঠিক নাকি আমার বেটার কিছু জানতে হবে। যখন আমি বেটার কিছু জানবো তখনই তো সেই জায়গাটা আমি ইচ্ছা করে আপনার সাথে ডিফার করলাম। কেন ভাই আপনার কথাটা আমি একদম মানছি যে ভাইয়া আমরা কেন শুনতে চাই না বা রেজাল্ট পাই না, আমার মনে ওয়ে অফ থিঙ্কিংটা আপনি যে জায়গাটায় ধরছেন, আই জাস্ট ট্রাই টু অ্যাড মাই পয়েন্ট। আপনি বলতেছিলেন যে কেন আমরা উপকার পাই না প্লিজ। এবং এই জায়গাটাতে আর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে যে ভাই আমি সবসময় চিন্তা করি যে আমি 1 ঘন্টার একটা জিনিস শুনবো, সেখান থেকে অনেক ভ্যালু নিয়ে যাবো, মানে অনেক জিনিসপত্র নিয়ে চলে যাবো। এবং 1 ঘন্টা থেকে অনেক কখন শেখা যায়, যখন আমি ওই রিলেটেড কিছু জ্ঞান আমার অলরেডি আছে, আমি হয়তো ওই রিলেটেড কিছু বইটই পড়ছি, কিছু ভিডিও অলরেডি দেখছি। আচ্ছা সাজ্জাদ ভাই যেহেতু আজকে স্টোরি টেলিং বা পডকাস্টিং এই টাইপের জিনিসপত্র নিয়ে কথাবার্তা বলতেছে, আমি টুসেন পডকাস্টও দেখি, প্রোগ্রামিং হিরো পডকাস্টও দেখি, আরও কিছু পডকাস্টও দেখি। আজকে তাহলে অনেকগুলো মানে আপনি ডটগুলো কানেক্ট করতে পারতেছেন, তখন কিন্তু এইটা আপনার জন্য মনে হবে যে যুক্তিযুক্ত বা এটা আমার জন্য ভালো, বা এখান থেকে আমি শিখে কিছু জিনিস বাসায় নিয়ে যেতে পারবো। কিন্তু আপনার কাছে যদি ইনিশিয়াল আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন কিনা, আমি খুব সহজ এক্সাম্পল দিই, আবার অডিয়েন্সের উদ্দেশ্য বলি, এক্সাম্পল দিতে যেয়ে কিন্তু 1 মিনিটের ভিডিও শেষ হয় না। তো মূল বিষয়টা হচ্ছে আমরা অনেক সময় স্কুল কলেজে গেলে একটা জিনিস দেখতে পাই, ধরেন স্যার একটা ম্যাথ পড়াইতেছে বা কোনো একটা টপিক পড়ানো শুরু করছে, কিছু স্টুডেন্ট প্রথমবারের মতো সেটা ক্লাসরুমে শুনে, আর দের আর সাম স্টুডেন্টস যে বাসা থেকে পড়ে আসে, আমরা তাদেরকে কি বলতাম, নার্ড। নার্ড বলতাম। এবং অনেকে বাসা থেকে আগে পুরো সিলেবাস শেষ করে আসে, যে আগে থেকে সিলেবাস শেষ করে আসে, যে আগে থেকে কিছুটা পড়ে আসে, সে কিন্তু ক্লাসরুমে উঠে দেখবেন যে স্যার যখনই কিছু বলে সে লাফায় লাফায় অ্যান্সার দেয়, সে স্যাররা আরো 2টা কোশ্চেন করে, আরো 5টা কোশ্চেন। জিনিসটা কিন্তু ভালো, আমি কিন্তু জিনিসটাকে খারাপ বলতেছি না, জিনিসটা অ্যাবসলিউটলি ফাইন। এবং আমি আমার স্টুডেন্ট লাইফে জিনিস করি না, বাট আমি দেখছি এখন আমি বুঝি যে হ্যাঁ, কারণ আমি বাসা থেকে প্রিপারেশন নিয়ে গেলে আমি স্যারের কথা বেটার বুঝতে পারতাম। আমি হয়তো বা বাসা থেকে পুরো কনটেক্সটটা বুঝবো না, কিন্তু আমি কিছু জিনিস আগে থেকে পড়ে গেলাম, প্রস্তুতি নিয়ে গেলাম, দেন আমি যখন একটা মানে বিষয়টা কিভাবে কাজ করে। আপনি দেখেন বিশ্বের সেরা খেলোয়াড় কোর্স, মানে ধরেন মেসির যে কোচ আছে, তো সেই কোচ তো অন্য লোকজনদেরও হয়তো বা কোচিং করে বা আগে হয়তো বা করতো, বা এখন আমি যদি দিয়েই দিই যে মেসির কোচকে তুমি এখন অন্য একজনকে দিলাম, দেখি আর একটা মেসি বানাও, তো It doesn't work that way. না, মেসি তো বাসা থেকে কিছু প্রিপারেশন নেই, মেসি নিজেও কিছু তার ভিতরে জিনিসপত্র আছে, এবং তার নিজেরও তো কিছু ইন্টেলিজেন্স আছে, তার নিজেরও কিছু প্রস্তুতি আছে, এবং সেইটার কারণে যখন কোচ আসে দুইটা একসাথে মিলিত হয়ে ইট বিকামস এ সুপার পাওয়ার। এবং সেই সুপার পাওয়ার কিন্তু কখনো ব্রেক করা যায় না। তো এই কারণে পডকাস্ট যে কারণে ইফেক্টিভ হয় না, আমরা যেটা করি র্যান্ডমলি পডকাস্ট শোনা শুরু করি জাস্ট, এবং খুব মজার ব্যাপার, এটা খুবই আনসার্টেন, খুবই অ্যাবসার্ড একটা জিনিস। আমরা অনেক সময় যেটা হয়
যে আমাদের থাম্বনেল, আমাদের টাইটেল এমন অদ্ভুত অদ্ভুত জিনিস হয়তো মানুষজন দিয়ে ফেলে অনেক সময়, যেটা একটু ক্রিটিক্যাল, এবং এটা দেওয়ার পিছনে একমাত্র কারণ যে মানুষজন এটাতে ক্লিক করবে। এবং বিষয় হচ্ছে এই যে থাম্বনেলটা দেখে, এই যে পুরো জিনিসটা দেখে, সেইটা দেখে ক্লিক না করাটা আমার কাছে মনে হয় সবচেয়ে ভালো জিনিস। সবচেয়ে বেটার হয় যে ভাই আমি এখানে দুই ব্যক্তি কথা বলতে বসছে, আচ্ছা সাজাদ ভাই লিঙ্কডইন প্রোফাইলটা একটু খুঁজে দেখি, বা একটু ফেসবুক প্রোফাইলটা খুঁজে দেখি, আচ্ছা সাজাদ ভাই করে কি, এই লোক এত বেশি কথা বলে, এটার কাহিনী কি, ওনার ব্যাকগ্রাউন্ড কি, কিসের ভিত্তিতে কথা বলতেছে। আমি দুটো জিনিস দেখলাম, আমি 5 মিনিট রিসার্চ করলাম, যদি মনে হলো আচ্ছা এই লোকটার সাথে আমার চিন্তা ভাবনা কিছু মিল হতে পারে, 1 ঘন্টা দেখে ফেলি। ভাই তুমি ঝাঁপ দিও না, মানে এই যে অন্ধের মতো তোমরা ঝাঁপ দাও, এরপরে যে কি হয় 2 মিনিট 3 মিনিট দেখো, ভালো লাগে না, আচ্ছা স্ক্রল করো অন্য জায়গায়, ভালো হইলো না, রেদার তুমি যেটা করো, তোমার সবার কথা শুনতে হবে না, তুমি কিছু কিছু মানুষকে ফাইন্ড আউট করো, বা তোমার একটা নিশ তৈরি করে ফেলো যে তুমি যেই ফিল্ডে কাজ করতে চাও ওই ফিল্ডের কিছু মানুষজন, এবং তাদের অনলাইনে একটা দুটো ভিডিও যদি দেখো, বড় ভিডিও দেখো, তুমি যেটা করো, তুমি লিঙ্কডইনে সার্চ করো, ফেসবুকে সার্চ করো, দেখো তো এই লোকটা কীরকম, কী কী অ্যাক্টিভিটি করে, কী ধরনের কাজ করছে, সেটা দেখে যদি তোমার মনে হয় যে না এই লোকটার কথা মনে হয় শোনা যেতে পারে, তো একদিন তুমি টেস্ট বেসিসে শুনো না রে ভাই, একদিন তুমি টেস্ট বেসিসে ধরেই নিলে আজকে সাজ্জাদ ভাই 1 ঘন্টা কথা শুনবো, যদি আজকে সাজ্জাদ ভাই আমার কনভিন্স করতে না পারে, তারপর দিন থেকে আমি দেখবো না, শেষ। মানে জিনিসপত্র খুবই এই। তারপরে আরেকটা কাজ করা যেতে পারে, প্রত্যেক বছর একবার করে সাজ্জাদ ভাইকে টেস্ট করতে হবে। সো প্রথম বছর আমি দেখবো, দেখে যে সাজ্জাদ ভাই কি আগের অবস্থাতে আছে, দ্বিতীয় বছর কি চেঞ্জ হয়েছে, আচ্ছা ঠিক আছে দ্বিতীয় বছর চেঞ্জ হয়েছে, তাহলে এখন আবার সাজ্জাদ ভাইকে দেখা যেতে পারে। সো ওভার দ্য টাইম মানুষের তো কিছু গ্রোথ পিরিয়ড বা এই টাইপের জিনিসপত্র থাকে। জি প্লিজ। হ্যাঁ ভাইয়া, আমার কাছে মনে হয় কি যে কেন মানুষ স্টুডেন্ট কনসালটেন্সি ফার্মে যায়, কেন মানুষ মেন্টর খোঁজে, কেন মানুষ বলে যে যেমন আমাদের কাছে, আপনার কাছে তো ভাই ক্যারিয়ার নিয়ে অনেকে হয়তো কথা বলে, তাই না? আমাদের কাছে ক্যারিয়ারের দাম নাই, আমাদের কাছে ডিরেক্ট এসে বলে হাউ টু মেক মানি, কেমনে ইউটিউব থেকে টাকা কামাবো। ইউটিউব না, বিজনেস, রিয়েল বিজনেস। কারণ আমরা তো সারাদিন বিজনেস নিয়ে কথা বলি। ভাই এত কথা টাইম নেই। তারপরে আমি নিজে হইতেছি একজন ব্র্যান্ড কনসালটেন্ট, মানে কি আপনার ব্র্যান্ড কত বড় হবে, টাকা কেমনে আপনি বেশি আর্ন করবেন, আপনি কিভাবে $1 মিলিয়ন পৌঁছাবেন, এইগুলো সারাক্ষণ আমাদের এগুলো নিয়ে টেনশন। আচ্ছা, সো ডিরেক্ট এসে হইতেছে কিভাবে টাকা বেশি কামানো যায়, এগুলো নিয়ে কথাবার্তা বলে আমাদের সাথে। এখন যখন আপনি যেই সেগমেন্টের কিছু অডিয়েন্সের কথা বলছেন, আমরা ওভারঅল সব অডিয়েন্সের কথা তো আপনি বললেন, আপনি হয়তো বা এমন কিছু অডিয়েন্সের কথা বললেন যারা কিনা নট রেডি টু মানে ওই ইয়েটা করবে না, কষ্টটা করে শিখতে চাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, তাদের কথা যদি বলেন, হ্যাঁ এরকম মানুষের সাথে দেখা হয় আলহামদুলিল্লাহ, খুবই ভালো। এবং তাদের মধ্যে থেকে 2-1 হয়তো বা এরকম প্রশ্ন করে ফেলে এমন টাইপের, সেটা শুনে মনে হচ্ছে তার টাকাটা আমি কামায় তারে দিই। মানে হচ্ছে ভাই হাউ টু মেক মানির এমন এমন কোয়েশ্চেন, সেটা শুনে মনে হচ্ছে যে তাইলে আমার হয়ে আপনি কিছু করে দেন, অ্যাজ ইফ আমি কিছু পাই। সো ব্যাপারটা হচ্ছে ভাইয়া, এইটা আগে আমি প্যারা খাইতাম, তার আগ পর্যন্ত যখন আমি মানে ফাইনালি মেনে নিলাম এটাই স্বাভাবিক। না এটা স্বাভাবিক পান্তে আমি না এন্ড ইউ উইল ব্রিং দ্য চেঞ্জ। যারা মানে না তারা চেঞ্জ আনে, আলহামদুলিল্লাহ। আমি কেন এটা ভাবলাম যে এটা স্বাভাবিক, কজ আমার তো আবার টার্গেট গ্রুপ অ্যানালাইসিস করতে হবে, তাই তাদের মধ্যে চিন্তা করতে হবে আমার জন্য। স্বাভাবিক এটা চিন্তা করলাম, কজ আপনি একটু আমাকে বলেন, এই যে 10 মিনিট স্কুলও আপনাদের 10 মিনিট স্কুল আছে, 10 মিনিট স্কুল অনলাইনে এতদিন ধরে ইংরেজি শেখাচ্ছে, মুনজারিন শাহিদ কষ্ট করে শেখাচ্ছে, কিন্তু ফাইনালি যখন 10 মিনিট স্কুল কয়েকটা ফিজিক্যাল লোকেশনে তাদের সেন্টার দিল, লার্নিং সেন্টার, ইংলিশ লার্নিং সেন্টার দিল, এখন মনে হয় 4টা 5টা না 6টা 7টা হয়ে গেছে। ফাইনালি ওরা বলতেছে যে ওরা এত পরিমাণ আর্ন করতেছে, প্রফিটেবল, এখন এত পরিমাণ আর্ন করতেছে ফিজিক্যাল লোকেশনে। আচ্ছা ভাই, এতদিন ধরে তো ইংরেজি শেখাচ্ছিল, তাইলে কেন হচ্ছিল না? বিকজ আমাদের ব্রেইন এভাবেই কাজ করে যে আমি বলে কি আমরা সেলফ পেসড ওয়েতে শিখে নেবেন। ব্যাপারটা হচ্ছে কি, কেন জিনিসটা এরকমই যে আমি শিখবো অনলাইনে ওইভাবে হচ্ছে, ভার্সেস যখন আমি ধরে নিচ্ছি আমি আসলে বুঝি না, আমি একটা জায়গায় আমার একজন মেন্টর দরকার। ফিজিক্যাল লোকেশনে কি হয়, গিয়ে বলে কি আমি এখানে বসছি, এখন আপনি আমার দিয়ে ইংরেজি বলায় আসা, আমার ভেতরে আপনি কথা বলেন প্লিজ। সো এটা আমি মেনে নিছি দেখে তখন ফাইনালি স্টার্টেড আন্ডারস্ট্যান্ডিং দ্য সাইকোলজি অফ হিউম্যান সাইকোলজি। না বুঝলে তো ভাই না মার্কেটিং করতে পারবো, না ব্র্যান্ডিং হবে, কন্টেন্ট তো পরের কথা। সো সেই জায়গাতে আসি, সেম ওয়ে আপনারা যেভাবে ভাবি যে ফুল সাপোর্টটা দেন, এইটা করেন, এটা যদি না থাকতো তাহলে কিন্তু ওভারঅল জিনিসটা রেজাল্ট পাবেন না। সো
আমি মেনে নিচ্ছি যে তার মানে মানুষের জন্য কঠিন নিজে রিসার্চ করে বের করা, যে রিসার্চ করতে পারবে তার ও মাঝে মাঝে পডকাস্টও লাগে না, মাঝে মাঝে সে বলে আমার রিসার্চে ডান, আই ডিড নট ইভেন লিসেন টু ইউ, নাও আই উইল জাস্ট এক্সিকিউট, অনেক সময় এটা হয়ে যায়। সো সেই জায়গা থেকে মানুষের যেহেতু ইটস প্রুভেন, যেমন অনেকে বলে না ভাই স্কুল কলেজে দরকার নাই, বিবিএস স্ক্যাম, এগুলো বলে না, একটু বলে, কিন্তু আমি বলি ভাই ইট ইজ ফর ইউ, তুমি না বাকি 10 জনের চেয়ে আলাদা। এখন যদি পুরো এডুকেশন সিস্টেমকে এরকম আমরা ভ্যানিশ করে দিই তাহলে বাকিদের কি হবে, যারা কি না নিজেদের জন্য নিজেরা ডিসিশন নিতে পারে না। সো সেই জায়গা থেকে আমি বলবো অডিয়েন্সদেরও সাপোর্ট দেওয়া দরকার টু আন্ডারস্ট্যান্ড যে আসলে কোনটা শুনতে হবে। তাই তাদেরকে আমি বলবো যে ইয়েস, ঠান্ডা মাথায় একটু শুনতে পারি। আর তারা যদি ফাইনালি কোনো পার্টিকুলার, যেটা আপনি বলতেছিলেন, পার্টিকুলার প্ল্যাটফর্ম খুঁজে পাই যেখান থেকে আমি শুনবো, যেমন 2 Cents পডকাস্ট, চিন্তা না করে নিয়মিত শুনলে কিন্তু না। এবং মানুষজনের একটা এক্সপেকটেশন থাকে, ধরেন আমরা আগের সময় যখন বিটিভিতে নাটক দেখতাম, সব এপিসোড তো ভালো হইতো না, হ্যাঁ ট্রু, কিছু এপিসোড তো ডাউন যেত। তো ভাই সব জায়গা থেকে তুমি ভালো শুনতে পারবো না, কিছু জায়গাতে তুমি অনেক জ্ঞান পাবা, কিছু জায়গাতে একটু কম জ্ঞান পাবা। ওটা আমার কাছে মনে হয় কি ভাইয়া, ওটা মনে হয় এপিসোড টু এপিসোড অনেক কিছু ভ্যারি করে মেবি। ভাই আমি এরকম লোক পাইছি আমাদের, আলহামদুলিল্লাহ আমাদের খুব মানে একটা প্রজেক্টে খুব ক্লোজলি আমাদের দেখা হয়েছে। ওই ভাইটা বলছেন আমি আপনাদের 2টা এপিসোড দেখছি, সো যেই 2টা জিনিসের নাম, সেই এপিসোডের নাম বলছে যে সেগুলো ছিল মানে সবচেয়ে কম ভিউড, সবচেয়ে কম ভিউড। I was so surprised or even shocked যে আপনি এই এপিসোড দেখছেন, and he was like হ্যাঁ এপিসোড তো আপনাদের বেস্ট এপিসোড ছিল, এইটা ছিল। তার মানে আমি দেন আই স্টার্টেড লার্নিং হিম, আই রিডিং, মানে তাকে স্টাডি করা শুরু করছি যে ওকে তার মানে এই টাইপের মানুষ, এরকম 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 প্রোফাইল, যার অডিয়েন্স প্রোফাইল এরকম বা কাস্টমার প্রোফাইল এরকম, তারা এইটাই পছন্দ করবে। তার মানে হচ্ছে ভাই ওই মানুষটা তো এইটা আবার পছন্দ করছে, তার মানে ডিফারেন্ট জিনিস ডিফারেন্ট মানুষের কাছে অথবা পছন্দ হবে, ডিপেন্ড করতেছে প্রেজেন্টেশন কেমন, কন্টেন্ট কি নাকি। ভাই অনেক কথা বলে ফেলছি, এবার আমি আসবো নাকি আপনি কিছু আছে? তবে আমি মূল কোশ্চেনটার অ্যান্সার এখন পর্যন্ত দিতে পারিনি, সেটা হইতেছে যে পডকাস্ট আসলে কেমনে দেখতে হয় আর কি। সো বিষয় হইতেছে যে আপনাকে ফার্স্ট এইটা মাথার ভিতরে রাখতে হবে যে ভাই আমি এখান থেকে কিছু শিখবো না। সো আমি এটা জাস্ট শুনতেছি এখান থেকে হয়তো বা এই মানুষগুলোকে আমি কম বেশি চিনি, জানি, শুনছি। এক্সপেকটেশন অনেক বেশি হাই করে ফেলবো না, হ্যাঁ এক্সপেকটেশন হাই করে ফেললে অনেক বেশি হাই করব না, হ্যাঁ অনেক বেশি হাই তখন ক্রিটিসাইজ করা শুরু হয়ে যাবে, তখন ক্রিটিসাইজ এবং তখন অনেক বেশি কমপ্লিকেশন তৈরি হবে। এবং এখানেও আরেকটা জিনিস বুঝতে হবে, টাইম ডিউরেশন 1 ঘন্টা, 1 ঘন্টার ভিতরে অনেক জিনিসপত্র বলতে চাই, অনেক জিনিসপত্র করতে চাই, 2টা মানুষ এক জায়গায়। আপনি ভাই পডকাস্টের কথা, আপনি আড্ডা দিতে বসলে তো 2 ঘন্টা এটা শেষ হবে না, মানে এক ধাপই শেষ হবে না। তো এখানে তো আমরা কাইন্ড অফ একটা ক্যাজুয়াল কনভারসেশনের ভিতরে বসছি, তো সেই জায়গাটাতে তো আসলে পুরো জিনিসটা হয়তো 1 ঘন্টার ভিতরেও ডেলিভার করা একটু ক্রিটিক্যাল। ক্ষেত্র বিশেষে আমাদেরকে ধৈর্য ধরে খিচখেয়ে বসে, আমি একটা কথা বলি, খিচখেয়ে বসে জিনিসটা শুনতে হবে। হয়তো এরকম হতে পারে যে সব শেষে যে সাজ্জাদ ভাই একটা কথা বলবে, সেই কথাটার মধ্যে এই সমস্ত সিক্রেট লুকায় আছে, আপনার কথাই বললাম সিক্রেট লুকায় আছে। আমি যদি ভাই শুরুতেই বের হয়ে যাই, আমি ঘন্টার পর ঘন্টা রিলস দেখি যেটাতে আমার কোনো ওইরকম ডিরেক্ট আউটপুট আমি পাই না, ক্ষেত্রে বিশেষে এন্টারটেনমেন্ট পাই, ডোপামিন রিলিজ হচ্ছে, ডোপামিন হিট হচ্ছে, এভরিথিং ফাইন, মানে এমন হচ্ছে খারাপ কিছু বলতেছি না, ওইটাও দেখো, সাথে এই জিনিসটার মধ্যেও দেখা যেতে পারে। এবং এখানে একটা বিষয় হচ্ছে এই যে একটা ইন্টেনশন বা এই যে একটা চিন্তাভাবনা আমাদের মধ্যে থাকে যে আমাকে কিছু বেচে দিবে, ভাই মনে হয় আমার অ্যাড দেখায় আমাকে অ্যাড দেখাইতেছে ভাই ইউটিউবে, দেখে ভাই কোটি কোটি টাকা ইনকাম করে ফেলতেছে, এটা সেটা করুক না। তো আমার কাছে কথা হচ্ছে ভাই ক্ষেত্র বিশেষে কিছু টাকা ইনকাম, আমাদের চ্যানেলে অ্যাডসেন্স নাই আবার বলে দিলাম, সো যারা অ্যাডসেন্স দিয়ে ইনকাম করে, তো সেখান থেকে সে তার যে একটা এফোর্ট, এই যে 3টা ক্যামেরা, তারপরে লাইট, তারপরে একটা সেট আপ, এই যে এসি চলতেছে, এটা যে বিল, এগুলো কোত্থেকে আসবে? এটা তো একটা টাকা পয়সা আছে। এডিটর, ভিডিও এডিট করতে কি কম পয়সা লাগে? তো কেউ যদি ভলেন্টিয়ারি করে দিতে চাও তো আমাদেরকেও বললো, ভাইদেরকেও বললো, আমরা তাহলে ভলেন্টিয়ারি করলাম। তো এগুলোর তো ভাই একটা পয়সা খরচেরও বিষয় আছে, এখন সেটা তো দেখতে হবে। এখন ক্ষেত্র বিশেষে এই সবগুলো জিনিসকে আমি যখন অ্যাকোমোডেট করে একটা জায়গায় আসতে চাই, তবে আমার একটা সাজেশনও আছে, এটা 2 Cents পডকাস্ট না, মানে জেনেরিক, এটা একটা জেনেরিক সাজেশন, যে সবার ক্ষেত্রে যে আমি কোন জিনিসটাকে এনডোর্স করতেছি, কোন মানুষটাকে এনডোর্স করতেছি, যেটা খুবই ক্রিটিক্যাল। যেমন আমাদের প্রোগ্রামিং হিরো পডকাস্টের ভিতরে অনেক মানুষজনের বিষয়ে অনেকে ডিমান্ড করে, অনেকে বলে ভাই এটা, বাট একটু চিন্তা করে দেখতে হয় যে এটা কি আমার ব্র্যান্ডের সাথে বা এটা কি আমার পুরো ফিলোসফির সাথে যাবে কিনা, এমন কোনো মানুষকে আমি নিয়ে আসবো কিনা যে কিনা আমার ওভারঅল জিনিসটাকে একটু ডিফারেন্ট ডিরেকশনে নিয়ে যাবে। আমার মানে এরকম না যে এসে আমার ব্যাপারে খুব পজিটিভ কথা বলবে, ভালো কথা বলবে, সেটা এরকম না, বাট এমন মানুষকে নিয়ে আসতে হবে
যে হয়তো বা ওই খারাপ বা নেগেটিভিটি জিনিসপত্র হয়তো বা স্প্রেড করবে না। তো সেই জিনিসপত্রগুলো যদি স্টেবল রেখে আমরা একটা পডকাস্টের জায়গা চালাই যেতে পারি এবং সেখানে অডিয়েন্সও যদি মোটামুটি একটু ধৈর্য ধরে পুরো কনক্লুশনটা, এবং 2x স্পিড আছে, 2x স্পিডে তুমি একটানে দেখে ফেললা, কিছু কিছু জিনিস আগে আগে দেখলা, এবং যদি দেখো যে একজনের কথা থেকে তুমি অত বেশি একটা ভ্যালু পাও না, তাহলে পরবর্তীতে তারটা দেখো না, আবার অনেকদিন পরে যদি তার ভিডিও তোমার সামনে আসে তখন তুমি সেই জিনিস দেখতে পারো। ইন্টারেস্টিং। লাস্ট একটা কথা বলে আমি শেষ করে দিব, বোরিং কথাবার্তা, সেটা হচ্ছে কখন আসলে পডকাস্ট শুরু করা উচিত বা কাদের পডকাস্ট শুরু করা উচিত। পডকাস্ট না, ভিডিও বানাইলে একটু ভালো, ভিডিও বানাইলে যেই জিনিসটা হয় কি, মানুষের কথা বলার কনফিডেন্সটা বাড়ে। আমি একটা ভিডিও রেকর্ড করতেছি, তারপর কোনো একটা জায়গাতে আপলোড করবো, এটা খুবই ভালো জিনিস। শুরুতে আমরা যে ভুল কাজটা করি, আমরা প্রথমে যেটা চিন্তা করি যে আমি টুসেন পডকাস্টের মতো ভিডিও বানাবো, আমি সাজ্জাদ ভাইয়ের মতো ভিডিও বানাবো। এখন ওরা এটা দেখে না বা ওরা এটা বুঝে না যে এটার পিছনে কতজন কাজ করে, কতজন মিলে এই ভিডিওটা ফাইনালি আউটপুট আসছে। তার মানে শুরুতেই পারফেকশনিস্ট চিন্তা ভাবনা বাদ দিয়ে দিতে হবে। শুরুতে আমি একটা ক্যামেরা খুলবো, আমি জাস্ট কথা বলে স্টার্ট করবো, সেটা যে নয়েজ থাকবে। এন্ড অফ দ্য ডে টুসেন পডকাস্টের চ্যানেলে গেলেও তোমরা দেখবা ফাটাফাটি এডিটিং, ফাটাফাটি লাইট, এভরিথিং ইজ টপ নচ। মানুষ ভিডিও দেখে নাই, মূল কারণ হচ্ছে ভিতরে কন্টেন্ট, মানে ভিতরে মানুষের কথার ভিতরে কিছু থাকতে হয়। সেটা যদি থাকে তখন এই যে এডিটিং, এই যে জাগতিক যত জিনিসপত্র আছে এগুলো সব অ্যাবসার্ড হয়ে যায়। এগুলো নিয়ে কেউ কোনো বদার্ড ওইরকম হয় না। মানে এন্ড অফ দ্য ডে ভিতরে ভ্যালু আছে কিনা, আমি এখান থেকে কোনো ইনফরমেশন জানতে পারি কিনা, এবং ওইটা আমার অ্যাটেনশনটাকে ওই জায়গার মধ্যে কিছুক্ষণের জন্য ধরে রাখতে পারে কিনা, তখনই শুধুমাত্র। এখন তুমি বলতে পারো যে ভাই এটা একটা সিক্রেট বলে দেন, আপনি আমাকে এটা হুকিং বলে দেন, আপনি আমাকে এটা বলে দেন। হুকিং টুকিং এগুলা হয়তো বা কিছু সূত্র ফর্মুলা আছে, বাট মূল ফর্মুলা হতেছে যে তুমি কোন ইনফরমেশনটা ডেলিভার করতে চাচ্ছ সেটা রাইট ওয়েতে প্রপার চ্যানেলের মধ্যে দিতে পারছো কিনা। এবং এখানে মূল বিষয়টা এরকম না যে আমি হুকিংয়ের জন্য বিশাল স্ক্রিপ্টিং করব, তোমরা কি জানো এই 5টা জিনিস শিখলে তোমার হয়ে, মানে এগুলো আমি পার্সোনালি অত বেশি আমার অত ভালো লাগে না। রেদার তুমি কথাটা শুরু করবা, তোমার কথার ভিতরে এত ভ্যালু থাকবে, এত অথেন্টিক হবে যে মানুষ শোনার ব্যাপারে ইন্টারেস্টেড ফিল করবে। মানুষ ভাববে যে এইটাই আমার দেখতে হবে, এবং এটা ডে 1 হবে না, এটা হবে ডে 365 অথবা ডে 700 বা এই টাইপের একটা সময়, অথবা 1000 ডেতে এটা হবে। সো তোমাকে কিন্তু ধৈর্য ধরে ওই সময় পর্যন্ত তোমাকে বসে থাকতে হবে। এবং ক্ষেত্র বিশেষে তুমি কেন ভিডিও বানাবা তুমি ইউটিউব থেকে ইনকাম করা বা সেটা তো ডিফারেন্ট জিনিস। মূল বিষয় হচ্ছে যে ভিডিওটা বানাইয়ে তুমি কি পারো, তোমার কাছে যদি ভালো কোনো ইনফরমেশন থাকে, কোনো নলেজ থাকে, সেই জিনিসটা তুমি স্প্রেড করে দিতে পারো। সেটা তুমি ইউটিউবে দাও, লিঙ্কডিনে দাও, যেখানে দাও, ভিউ হবে না, অ্যাবসলিউটলি ফাইন। তুমি ভিডিও দিতে থাকো। কোনো একটা মানুষ তোমার ব্যাপারে যদি ইন্টারনেটে সার্চ করে, সে এটা ওপেন করবে তোমার ইউটিউব চ্যানেল অথবা লিঙ্কডিন, দেখবে আরে এছাড়া তো এই বিষয়ে তোর এক্সপার্টিস আছে, আচ্ছা অনেকগুলো জিনিস তো বানাইছে, আচ্ছা দেখি তো কোন ভিডিওটা কিনো। তার মানে আমি কিন্তু আমার নিজস্ব একটা সাইলেন্টলি পোর্টফোলিও তৈরি করতেছি। তুমি 1 বছর পরে যে যদি দেখো যে পিছনে কিছু ভিডিও ভালো লাগতেছে না, ডিলিট করে দাও বা অনলিমি করে দাও, সমস্যা কি, মানে অ্যাবসলিউটলি ফাইন। কিন্তু বানানো শুরু করো, এডিটিংয়ের জন্য অত প্যারা নিও না, এবং এত লাইটিং এটা সেটা বুঝুং, কারণ এই লাইটিং এডিটিং এগুলো নিয়ে প্যারা নিতে গেলে আসল যে তোমার কাজ তো পড়াশোনা করা, তোমার কাজটা হইতেছে ডেভেলপমেন্ট করা, তোমার কাজটা হইতেছে অন্য কিছু একটা করা, ভিডিও এডিটিং করা, বা তোমার একটা কাজ হইতেছে ফটো এডিটিং করা, বা তোমার একটা কাজ হইতেছে মানে মার্কেটিংয়ের ব্যাপারে মানুষজনকে কথা বলা। অ্যান্ড তুমি যদি এই এডিটিংয়ের মধ্যে ঢুকে বা এটার একটা চক্করের মধ্যে তুমি অনম্যান আর্মি তুমি যদি হারাই যাও, তোমার যে মূল যে জিনিসটা তুমি ডেলিভার করতে গেছিলা বা চাচ্ছিলা, সেটা কিন্তু এন্ড অফ দ্য ডে হারাই যাবে, এবং তোমার কয়েকদিন পরে তোমার এনার্জি চলে যাবে, তোমার মোটিভেশন চলে যাবে। তখন তোমার মনে হবে থাক ভাই, অনেক হয়েছে, আল্লাহ হাফেজ, বিদায়, গেলাম, এগুলো অনেক প্যারা, এগুলো ভালো না, এটা সমস্যা, ওটা সমস্যা। তো এগুলো না, রেদার ভাই তুমি তোমার কথাগুলো স্প্রেড করতে পারো, এবং সেই কথাগুলো স্প্রেড করার জন্য অনেক বেশি টাইম ইনভেস্ট করা যাবে না। জাস্ট কুইক, দরকার হলে একটা ভিডিওর ভিতরে একটু পজ থাকবে, তাহলে তো পজের মধ্যে বলেই দিলা ভাই একটু পজ, বা 1 গ্লাস পানি খাইলাম, অ্যাবসলিউটলি ফাইন। মানে তুমি যদি ভালো কথা বলতে থাকো, তোমার কেউ এটা নিয়ে মাথা ব্যথা করবে না যে তুমি অনেক সুন্দর একটা জামা পরে বসছো কিনা, পিছনে 2টা লাল নীল বাতি আছে কিনা, উপরে 2টা লাইট জ্বলতেছে কিনা, এগুলো নিয়ে কেউ চিন্তা ভাবনা করে না। আসল জিনিস ভাই প্লিজ, অ্যামাজনের জায়গায় আজকে আসছে, যদি জেফ বেজোসকে জিজ্ঞাসা করা হয় অ্যামাজনের আসলে স্পেশালিটি কী, ও বলবে যে উই আর কাস্টমার সেন্ট্রিক, আমরা সারাক্ষণ আমাদের কাস্টমার নিয়ে চিন্তা করি। সো দিস ইজ দ্য, আমি বলবো, মূল মন্ত্র অফ ইউর গ্রোথ। সো প্রোগ্রামিং হিরো, আজকে আমরা কী নিয়ে কথা বলতেছি, এটা অনেক কিছুই আসতে পারে, বাট আই ক্যান সি দিস গাই অর দ্য ওভারঅল কালচার দে হ্যাভ, যে ওভারঅল আপনি বারবার কিন্তু আপনার অডিয়েন্সের কথাই ভাবতেছেন। ব্যাপার কি, আপনি আপনার ওয়ে অফ স্পিকিং সামটাইমস এরকম হচ্ছে যে বড় ভাই
আমি আমি খুব কষ্ট পাই যখন ওরা আসলে কোনো কিছু না নিয়ে এখান থেকে যায়। আমি এটাই বলতে চাচ্ছিলাম যে বড় ভাই হয়ে আপনি এমপ্যাথেটিক হয়ে এরকম বলতেছেন যে যেমন আপনি এই সেটে আপনার আমার ছোট ভাই আছে, আপন ছোট ভাই আছে এখানে, সো হ্যাঁ ওকে যেরকম আপনি এইভাবে ট্রিট করেন, ওর ভালোটা যেরকম আপনি চান, আই কুড সি যে আপনি ভেতর থেকে ওরকম শুরু করে দিচ্ছেন। ও মাঝে মাঝে রেগে যেতে পারে, ভাইয়া শুধু এরকম করে কেন, অডিয়েন্সও বলতে পারে এই লোক এরকম করতেছে কেন, দ্যাটস ফাইন, সেটা পাত্তা দেয় না, ঠিক আছে, দ্যাটস ফাইন। সো মানে ওভারঅল অডিয়েন্স, দ্যাটস ফাইন। ব্যাপার হচ্ছে যে এই জায়গায় আপনি একটু আগেও বলতেছিলেন যে ভাই মানে ওই জায়গাতে আমি অ্যাপ্রিসিয়েট করলাম ভাই, আলহামদুলিল্লাহ, মানে খুব সুন্দরভাবে অডিয়েন্সের জন্য চিন্তা করতেছিলেন, এবং আপনি বলতেছিলেন যে তুমি কন্টেন্ট বানাও, আগে কন্টেন্টটা তৈরি করো, আশেপাশের জিনিস নিয়ে চিন্তা না করে, ওই যে ডান ইজ বেটার দেন পারফেক্ট। সো আমি কিছু একটা করছি, এটা আগে ছেড়ে দিই। আপনি একটু বলছিলেন না, তুমি যখন এত পরিমাণ কিছু বানাবা তখন তোমার একটা পোর্টফোলিও দাঁড়িয়ে যাবে। আমি একটা জিনিস সাথে কি দেখতে পাচ্ছি জানেন, আপনি বলতেছেন তো তোমার তো কন্টেন্ট দিতে হবে। সে একটা মানুষ যদি এরকম 20টা এপিসোড করতে চায়, 20টা ভিডিও বানাতে চায়, তাকে 20টা রিসার্চ করতে হয়েছে না? তাকে কি আসলে তার মানে যে ছেলেটা আসলে 100টা ভিডিও বানায় ফেললো, নলেজ গেইন হয়েছে, কি পরিমাণ নলেজ আনলো। আর পডকাস্ট করতে পারলে মজার কি, সেটা হচ্ছে সামনের একটা মানুষের কাছ থেকে নলেজ নিতে পারলো, নেটওয়ার্কিং হইলো তার কাছে। সো এই জায়গাতে আমি একদম একমত ভাই। এখন এটা স্টুডেন্ট অবস্থায় যেহেতু আমি আরও ক্লিয়ার যে ইউ আর স্পেশালি টকিং টু দ্য স্টুডেন্টস অর দ্য ইয়াং প্রফেশনালস। সো আমি তো সারাদিন হচ্ছে ব্র্যান্ড নিয়ে চিন্তা করি, হ্যাঁ। সো আজকে আলহামদুলিল্লাহ সুযোগ হলো যে আবার ওই জায়গাটা আমি নেমে এসে চিন্তা করা শুরু করতে পারতেছি, কারণ আমাকে সারাক্ষণ বাই ডিফল্ট চিন্তাই করতে হয় হচ্ছে যে কে 100 কোটি টাকা ইনভেস্ট করবে, কোথায় কি হবে, ওইখান থেকে। সো অনেক সময় ওই জায়গাতে ছুটে যাই। থ্যাংক ইউ ওয়ান্স এগেইন যে আমি ওই জায়গাটা আবার যেন চিন্তা করতে পারলাম, থ্যাংক ইউ। তো এই জায়গা থেকে আমার কাছে মনে হয় আলহামদুলিল্লাহ পডকাস্ট কিভাবে দেখবে সেটা আপনি খুব চিন্তা করতেছিলেন, এবং পডকাস্ট যেন করে যারা তৈরি করতে চাচ্ছে তারা যেন অ্যাটলিস্ট শুরু করে জেনেরিক ভিডিও, এবং ক্ষেত্র বিশেষে আপনি বলতেছিলেন এটা নাচ গান টাইপের না, রেদার সবসময় যে জ্ঞানমূলক কথা হইতে হবে সেটাও না। তুমি হয়তো বা একটা ম্যাথ বুঝছো আজকে বাসায়, সেটাই তুমি একটা ভিডিও আকারে বুঝে আপলোড করে দিতে পারো যে আজকে আমি একটা ম্যাথ বুঝছি, এটা এরকম, একটা ফিজিক্সের একটা জিনিস বুঝছি, এটা এরকম। হয়তো বা আমি এক্সটার্নাল কোনো একটা স্কিল সম্পর্কে জানতে পারলাম, হয়তো বা এতদিন আমি আসলে জানতাম না যে এআর ভিআর জিনিসটা কি, বা যে কোনো একটা জিনিস, সেটা নিয়ে তুমি কথা বলো। হয়তো বা এটা নিয়ে হান্ড্রেডস অফ ভিডিও অলরেডি আছে, বাট তোমার আন্ডারস্ট্যান্ডিংটা কিন্তু ইন্টারনেটে নাই। তুমি সেই আন্ডারস্ট্যান্ডিংটাই তুমি ওখানে দাও, কারণ উপরওয়ালা তো 600 কোটি না 700 কোটি মানুষকে ডিফারেন্ট ওয়েতে তৈরি করছে। সো আমার এক্সপ্লেনেশন তো আপনার থেকে ডিফারেন্ট হওয়া উচিত। আমি এই ব্যাপারে মানে খুব ভালো লাগলো এই পয়েন্টটা যে ভাই তুমি আগে শুরু করো, রাইট। ইভেনচুয়ালি তুমি যখন যদি এটা তোমার প্রফেশনালিজমের সাথে বা প্রফেশনাল ক্যারিয়ারের সাথে কিছু মিশেই যায়, তাহলে দরকার হলে তখন তুমি কন্টেন্ট ক্রিয়েশনটা আরো ভালো শিখবা, ইমপ্যাক্ট একাডেমিতে ভর্তি হবা। হ্যাঁ হতে পারে। এবং এই জায়গাটাতে আরেকটা হ্যাঁ আপনার বন্ধু নাফিস সেলিম খুশি হবে। তো না ওখানে আমি ক্লাস নেই, তো তাই আমি কি ক্লাস নেই জানেন, স্টোরি টেলিং। আচ্ছা, মানে এই যে কন্টেন্টটা বলে দিই একটা ঘটনা, যে তার কন্টেন্ট যদি আসলেই চায় যে কন্টেন্ট তৈরি করার জন্য কোন জিনিসটা মাথায় রাখবে, ভাই আমি একটা ভিডিও বানানোর আগে যে 4টা জিনিস মাথায় রাখতে হয় সেটা আমি বলে দিচ্ছি আপনাকে। নাম্বার 1, এই ভিডিওটা বানানো হয়ে গেলে এটা পাবলিশ হয়ে যাবে, হাজারো হাজারো লাখো লাখো মানুষ দেখবে, একদিন পৃথিবীতে আমি থাকবো না, কন্টেন্টটা থেকে যাবে, এবং সেই সময়ে আমার কবরে এই কন্টেন্টের জন্য সওয়াব যোগ হবে না গুনাহ যোগ হবে। অর্থাৎ এটা কি আমার জন্য সাদাকায়ে জারিয়া হবে নাকি আমার গুনাহ বৃদ্ধির কারণ হবে। আর আমি যদি আমার পিতামাতাকেও ভালোবাসি, তাহলে আমার পিতামাতার কবরে কিন্তু সন্তানের ভালো সওয়াবের রেজাল্ট যেতে থাকে, রাদার আমি আমার গুনার ফলাফল আবার না পাঠাই। সো কন্টেন্ট বানানোর আগে যদি এভাবে চিন্তা করে, আমি বলতেছিলাম 4টা বিষয়, নাম্বার 1 এইটা, নাম্বার 2ও এইটা, নাম্বার 3ও এইটা, নাম্বার 4 হচ্ছে স্টোরি টেলিং শিখতে হবে। আমি মাত্র যে ঘটনাটা ঘটাইলাম এটার নাম স্টোরি টেলিং। স্টোরি টেলিং যখন করবে তখন যেই ছেলেটা আপনি বললেন না, ও তুমি আজকে একটা ম্যাথ শিখছো, তুমি এটা অনলাইনে দাও, তুমি যদি চাও
অনেকগুলো মানুষের উপকার হোক। তুমি প্রথম 3টা জিনিস কভার করতে পারছো। এই ভিডিওটা তুমি ম্যাথ শিখে আপলোড করলে এই ভিডিওটা কারো অপকারে যাবে না, রাদার উপকারে হবে। তুমি 3টা জিনিস কভার করছো। এবার নাম্বার 3, তুমি ম্যাথটা এমনভাবে বলো যে তোমার যেই বন্ধুটা ওকে হইতেছে একটা মজার গল্প বললেও মজা পায়, সেইভাবে তুমি বলতে পারো। তো তখন আসলে মানুষ উপকারের সংখ্যাটা আর একটু বাড়তে থাকবে ইনশাল্লাহ, প্রপার হয়। কখনো আমাদের এরকম হচ্ছে আমাদের টপিক যেন বেস্ট হয়। নানান জিনিস নানান ট্রাই করার পর দিন শেষে আমাদের কাছে মনে হয়েছে ভিউ কাউন্টকে ছাড়া সুযোগ নাই। জাস্ট এখানে যেহেতু আমরা নিজেরা কিন্তু এটা অনেকটা আড্ডার মতো হয়ে যাচ্ছে, সো আমরা চাই একে অপরের প্ল্যাটফর্মগুলো অনেক ভালো হোক। এখন আমার ব্যবসা আছে, আমার আলহামদুলিল্লাহ চাই, আমার 3টা বিজনেস ভেঞ্চার আছে, এর পাশে আমি পডকাস্ট করে যাচ্ছি এত কিছুর মধ্যে। তো আমি চাই আপনার পডকাস্টটাও অনেক ভালো হতে থাকুক। সো সেই জন্য আমরা অনেক সময় এরকম বলি না যে আমি ভিউজে খুব একটা মনোযোগ দিই না ভাই, আমি আমার কন্টেন্ট, আমরা অনেকগুলা প্যারামিটার হিসাব করছি ভাই আজ পর্যন্ত। কখনো আমরা বলছি সাবস্ক্রাইবার যেন বাড়ে আমাদের, যেমন আমাদের হচ্ছে 82% এখনো সাবস্ক্রাইব করে নাই আমাদের প্ল্যাটফর্মে। দেখেন এগুলো কিন্তু আমরা নিয়মিত তাহলে খেয়াল রাখছি। আচ্ছা, কেন এটা খেয়াল রাখতে হবে? আদারওয়াইজ আমি এটা ওইদিকে খেয়াল রাখবো না, ভুলে গেলে অনেক কিছু মিসিং হবে, ওইদিকে যাচ্ছি না। কখনো সাবস্ক্রাইবার, কখনো আমরা খেয়াল রাখতাম যে এই মান্থে যেন আমাদের ভিউজ অনেক ভালো থাকে। সো আমরা এরকম মান্থ গেছে আমাদের কোটি কোটির উপরে ভিউজ ছিল। সো কখনো আমরা বলছি যে না আমাদের টপিক হইতে হবে উইনিং, ভিউজ এগুলো পরে। কখনো আমরা বলছি আমাদের টাইটেল হইতে হবে এবারের সেরা, আমরা নিজেদেরকে চ্যালেঞ্জ দিই। আবার কখনো বলি গেস্ট, এরকম। সো যেটাই আমরা করছি না কেন, আমরা যখনই ভিউজের প্যারামিটারকে প্রাধান্য দেই নাই, ওভারঅল চ্যানেলের ইম্প্যাক্ট পড়ছে। বিকজ অ্যালগোরিদম কাজ করে যেইভাবে, সেইটাকে তো আমি আসলে ইগনোর করলে হবে না ভাই। এটার বিপরীতের ঘটনা একটা শেয়ার করি যে আলহামদুলিল্লাহ এখন তামিম মৃধা আর তাহিদ ভাই দ্য মেসেজ পডকাস্ট শুরু করছে। কি ফ্যান্টাস্টিক লঞ্চ ভাই, আলহামদুলিল্লাহ। ফার্স্ট এপিসোড 1.5 লাখের উপরে ভিউজ, তারপর সেকেন্ড এপিসোড এরকম 70-80, মানে চলতেছে এখনও কাউন্টিং, এবং সাবস্ক্রাইবার 20-25 হাজার হয়ে গেছে মাশাআল্লাহ। সো proudly saying ওটা আমাদের ব্র্যান্ডমার্ক স্টুডিও থেকেই হয়েছে আলহামদুলিল্লাহ। ইউ ক্যান অলসো লঞ্চ ইউর পডকাস্ট দেয়ার। সো আলহামদুলিল্লাহ। সো আমি যেটা বলতেছি, তাহিদ ভাই আর তামিমের মধ্যে আমি একটা জিনিস পাইছিলাম। তারা বলছিলাম, যখন তাদেরকে বলছিলাম যে আপনারা এইভাবে করেন, আমরা কিন্তু ওই পডকাস্ট শ্যুট হওয়ার আগে আরও কয়েক মাস আগে থেকে এটা নিয়ে আমাদের চলতেছে, পডকাস্ট কেমন হবে, তার মানে ইনডেপথ রিসার্চ চলতেছে। সেখানে তাহিদ ভাই সহজ সরল কথা বলছিল। তাদের দুইজনই প্রিভিয়াসলি মিডিয়া ব্যাকগ্রাউন্ড থেকে আসা লোক, তারপরে তারা সহজ সরল একটা কথা বলছিল যে ভাই আমার এটা 10 জন দেখলেও হবে, কারণ আমার উদ্দেশ্য হচ্ছে আমার আল্লাহ খুশি হচ্ছে কিনা। এখান থেকে যদি একটা মানুষ উপকৃত হয়, আমি আল্লাহর কাছে বলবো যে আল্লাহ আমি চেষ্টা করছিলাম, আপনি কিন্তু দেখছেন। আমি আল্লাহর কাছে বলার জন্য একটা কিছু বানাচ্ছি। তার মানে আমি এখান থেকে তাহলে শিখলাম কি, কাজের সফলতা নিয়তের উপর। তার মানে ইন্টেনশনটা কি, আমি কেন পডকাস্ট করতেছি। দেয়ার আর পিপল কন্টেন্ট বানাচ্ছে কেন জানেন? কন্টেন্ট বানাইতে হবে তাই। কন্টেন্ট বানাচ্ছে কারণ আমি কন্টেন্ট ক্রিয়েটর হব তাই। এই প্রশ্নের অ্যান্সার দিচ্ছি না আমরা, কন্টেন্ট ক্রিয়েটর হব কেন, পারপাসটা কি। খুবই মজার একটা এক্সপিরিয়েন্স আমার পার্সোনাল চ্যানেলে, সাজ্জাদ হাসান নামে একটা চ্যানেল আছে যেটা আমি ভাবে করে প্রমোশন হয় না। সো আমি 4টা ভিডিও এখানে পাবলিশ করা হয়েছিল আলহামদুলিল্লাহ। ফেসবুকে হিসাব করলে এভারেজে ভিউ, এবার 4টা ভিডিও, যেহেতু স্টোরি টেলিংটা একটু শিখছি, সো ভিডিওগুলোর ইউটিউবে এভারেজ ভিউ হইতেছে 4টা ভিডিওর মানে 60-70-এর মতো, বা 50-60 এরকম কিছু একটা হাজার। আর ফেসবুকে হচ্ছে ভাই কোনোটা মিলিয়ন ভিউজও হয়ে গেছে। সো সব মিলে মনে করেন 7 লাখ 8 লাখ এরকম, তার মানে হিউজ। এখন আমি কন্টেন্ট বানাইছিলাম কিন্তু কন্টেন্ট বানানোর উদ্দেশ্যে না, আল্লাহ রেজাল্ট দিয়ে দিছে ভিউতে। তাহিদ ভাই তামিমও কন্টেন্ট বানাইছে কন্টেন্ট বানানোর উদ্দেশ্যে না, আল্লাহ রেজাল্ট দিয়ে দিচ্ছে। উদ্দেশ্যটা যখন খুব ক্লিয়ার থাকে একটা মানুষের, তার মানে আমার ভিশনে যখন ক্ল্যারিটি থাকে, তখন আমার ক্যারিয়ার কি, আমার কন্টেন্ট কি, আমার সুবহানাল্লাহ এভরি সিঙ্গেল থিংয়ের মধ্যে তখন আমার যে রেজাল্ট আমি পাইতে থাকি, দ্যাট গিভস মি মোর এনার্জি যে ওখানে আরও ঝাঁপাইয়া পড়ি। আমি যখন কোনো একটা কাজ করব, সেই কাজটা যদি উপকারী কাজ হয়, সেটাতে যখন আমি ভালো হয়ে উঠবো, এটাকে আমার এমন একটা কনফিডেন্স দিবে। আমি যদি আপাতত একটি ইন্টারভিউয়ের স্টোরির দিকে যাই ভাই, সেটা হচ্ছে মনে করেন আমি
আপনার সাথে আজকে ইন্টারভিউ দিতে আসছি। আমি প্রোগ্রামিং হিরোতে হ্যাঁ প্রোগ্রামিং হিরোতে অ্যাজ এন ইনস্ট্রাক্টর জয়েন করতে চাই। হ্যাঁ, এবং আমার ইন্টারভিউ নিচ্ছেন আপনি। এখন ঘটনাক্রমে আমি ক্রিকেট ভালো খেলি, আমি বাকিগুলো একটু কম পারি। হ্যাঁ, এখন আমি যদি আপনাকে ক্রিকেটের দিকে নিয়ে আসাইতে পারি এবং আপনার মুখ দিয়ে ক্রিকেটের প্রশ্ন বের করাইতে পারি, তাহলে কি আমার ইন্টারভিউতে আটকানোর উপায় আছে? অথবা মনে করেন আমি জাভা ভালো জানি, অথবা আমি এই ডটনেট একটু ভালো জানি, আমি যদি আমার কথা বলার সময় আমি আপনাকে এমন একটা কিছু ছুড়ে দিতে পারি, যেমন আপনি জিজ্ঞাসা করলেন টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ, সাজ্জাদ টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ, এটা বলার সময় আমি ইচ্ছা করে আমার বলার সময় এমন দুই একটা জিনিস জুড়ে দিলাম, আমার কোনো প্রজেক্ট জুড়ে দিলাম, আমার পছন্দের কোনো কোম্পানির বা ব্যক্তির কথা জুড়ে দিলাম যেটার সাথে ডটনেট জড়িত, আপনাকে আমি ইচ্ছা করে এমনভাবে প্রভোক করলাম, আই উইল মেক ইউ আস্ক দ্য নেক্সট কোয়েশ্চেন দ্যাট আই এম গুড অ্যাট। রাইট, সো ইনফ্লুয়েন্স করার যে বিষয়, আমি এক্স্যাক্টলি দিস ইজ ফ্যান্টাস্টিক, দিস ইজ হাউ ইউ মেক পিপল টক ফর দ্য বেটারমেন্ট ওভারঅল, নিজের ভালো, তার ভালো, সবার ভালো, কোম্পানির ভালো। আলহামদুলিল্লাহ। আমাদের কিন্তু হঠাৎ করে যে জিনিসটা ঘটে, আমি ওই টুসন পডকাস্টের ওখানে যখন গেছিলাম কথা বলতে, সেখানেও এই জিনিসটা বলছি যে ভাই আমরা ছোটোবেলা থেকে ক্লাস 12 বা কলেজ পর্যন্ত একরকমভাবে বড় হই। যখন আমরা হাই স্কুলে থাকি বা প্রাইমারি স্কুলে থাকি, প্রথমে 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকাতে আমরা বাসা থেকে হাত খরচ নেই। হঠাৎ করে ইউনিভার্সিটিতে ওঠার পরে আমাদের হাত খরচ বেড়ে যায়, হাত বড় হয়ে যায়, তারপরে বিভিন্ন খাতে খরচ বেড়ে যায়, এবং তখন আমাদের মাথার ভিতরে আসে কেমনে টাকা পয়সা ইনকাম করা যায়, বিশেষ করে ক্লিক 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 করে শর্টকাটে কেমনে বড় লোক হওয়া যায়, কেমনে একটা লটারি। ক্লিক বললেন কেন? মানে এক্স্যাক্টলি আপনি কিভাবে জানতেন যে আমরা সেই সময় ডুল অ্যান্সার করতাম, ক্লিক করে টাকা কামাইতে চাইতাম? তো এই টাইপের বিভিন্ন জিনিসপত্র আমরা করতে চাই, তারপরে এক জায়গার লিঙ্ক আর এক জায়গায় শেয়ার করা, এটা সেটা বিভিন্ন জিনিসপত্র করে আমরা টাকা পয়সা ইনকাম করি, যেটাতে আমার কোনো মাথা খাটাইতে হবে না। দ্যাটস দ্য ফান্ডামেন্টাল থিং। তো এইটা মানে আমি যতটুকু জানি যে এটা কোনো শর্টকাট নাই, তবে আপনার কাছে যদি কোনো শর্টকাট থাকে প্লিজ, আমার কেমনে টাকা পয়সা কামানো যায়। আমি ফার্স্টে একটা থাম্বনেল দিয়ে নিই ভাই, প্লিজ। আমার লাইফে এবং আমার আশেপাশের মানুষের জীবনে দারুণভাবে ইমপ্লিমেন্টেড হয়েছে এটা। আমি আগে সেই থাম্বনেল দিয়ে দিই আপনাকে। আজকে যদি আমি কোনো একটা কাজের বিনিময়ে 1 লাখ টাকা কামাইতে চাই, তাহলে আমাকে দেখতে হবে এই 1 লাখ টাকার ঘাম আমার ঝরে কিনা। আচ্ছা, অর্থাৎ এই কাজটা কি এইটার অর্ধি কিনা, এটা অল্প বয়সে খুব বেশি জাজ করতে শেখা উচিত। আপনি আপনার ওভারঅল কাজের রেজাল্ট একসময় অনেক বড় বড় পাবেন, ওই সময়ের কথা বলতেছি না আমি। প্রথম দিকে যেমন বললো যে বল এই ওভারে কয় রান হবে, বলতে পারলেই কত টাকা, মানে 2000 টাকা, 5000 টাকা। এইটা বলার বিনিময়ে আসলে 5000 টাকা এটা কি অর্ধি, এটা কি ঘাম ঝরলো? আপনার 5000 টাকা ঘাম ঝরলো? দেয়ার আর পিপল সারাদিন খেটে 5000 টাকা কামাইতে পারে না। আপনি জাস্ট এই বলে কয় রান হবে বলে আপনি আপনাকে হ্যাপি করবে না। মানুষের ব্রেন এভাবে কাজ করে না। সহজ কথা, আমি আমার নিজের জীবনে এই থাম্বনেলটা নিয়ে রাখছি বেশ কয়টা ধরা খাওয়ার পর। আই লার্নড ইট দ্য হার্ড ওয়ে। হ্যাঁ, এত সহজ ছিল না। যে তখন একটা পডকাস্ট দেখছি, পডকাস্টে হইতেছে সাজ্জাদ ভাই বলছে যে সাবধান, কোনো একটা কাজ করার সময় দেখবেন যে কাজের সময় আপনার সেই মানে সেই পরিমাণ পরিশ্রম যায় কিনা, হ্যাঁ হালাল হয়ে আসতেছে কিনা। তো সেই সময় ছিল না, তো মাল্টিপল টাইমস অনেক কষ্ট করে টাকা কামায়া কোন একটা কিছুতে ইনভেস্ট করছি, এইবার তো এটা বেড়ে যাবে নাই। মাল্টিপল টাইমস এই ঘটনা ঘটছে এবং আস্তে 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 করে শিখছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ ওটা শিখাইছে। মানে এরপরে একটা লাইনে আসছি যে ওকে, তার মানে এইভাবে কাজ করতে হয়। হয়তো বা বোকামি ছিল, হালাল হারাম কাজে ইনভলভ হইতাম না, কিন্তু ওই যে শর্টকাট ছিল ওগুলা। সো এখন প্রশ্ন হচ্ছে ভাই, তাহলে কি মানে ইনকামের কোনো শর্টকাট নাই? তার মানে কি আমি অল্প বয়সে ইনকাম করার জন্য এত পরিমাণ পরিশ্রম করব যে মানে আমার আনন্দের কোনো সময় থাকবে না? সো আপনার কাছে আমি প্রশ্ন করি, বলেন আপনি আপনার লাইফে প্রথম ইনকাম করছেন কবে? জটিল কোশ্চেন। আমি তো ধরেন ওই যে ক্লাস 5-এ বৃত্তি পাওয়ার পরে টাকা পেতাম, ওইটাও ইনকাম হিসেবে ধরতে পারেন। তো তখন ওইটা ধরলে তো আলহামদুলিল্লাহ তো 5 থেকে ইনকাম করি। আর মানে একদম আরেকটু বড়, মানে সরকারি টাকা বাদে যদি ইনকামের কথা বলেন, তাহলে হয়তো বা
কলেজে যখন ছিলাম তখন ছোটখাটো ওয়েবসাইট বানিয়ে কিছু টাকা পয়সা ইনকাম করছি। কলেজে উঠে ওয়েবসাইট বানানো শুরু কিছু করছে। টাকা পয়সা আমি আপনার অডিয়েন্সের কাছে প্রশ্ন করতে চাই, আমি কমেন্টে ওনারা লিখতে পারে কে কোন বয়সে প্রথম ইনকামটা করছে, বলতে পারে এরকম বলে দিতে পারে যে এত টাকা ব্র্যাকেটে এত বয়স, এরকম করে বলতে পারেন, অ্যালগরিদমে হিট করাই দিলাম। আচ্ছা সো এনিওয়ে, আমি ভাই প্রথম ইনকাম করছিলাম তখন আমি স্কুলে যাই না। আচ্ছা স্কুলে যান না? দ্যাটস ফান। সো সালামি দিয়ে নাকি? না, আমি আমার নানির চাকরি করতাম। নানির চাকরি? এটা কি আবার? আমার নানুমণি ওয়াজ আ ওয়ার্কিং উম্যান, তিনি আমাকে কাজ দিতেন, ময়লা ফেলে দিলে 2 টাকা, পানি এনে দিলে 2 টাকা। সো আই ওয়াজ আ পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, হ্যাঁ, তার পিড়ি এনে দিলে 2 টাকা। ওভারঅল বাসার যা অনেক টাইপের কাজ করতাম আমি, 2 টাকা 2 টাকা। আই রিমেম্বার যে টাকাগুলো না পাওয়ার কারণে একটা সার্টেন অ্যামাউন্ট জমে গেছিল, আমি সালিশি ডাকাইছিলাম। চট্টগ্রাম থেকে আমার এক মামার এসে সালিশি কমপ্লিট করে আমাকে সার্টেন একটা অ্যামাউন্ট দিয়ে বুঝে আমাদেরকে আবার নানুমণি আর আমাকে মিলাই দিতে হয়েছিল। সো আপনি নগদ পান না টাকা? না, নগদ পাই। আই লার্নড ইট দ্য হার্ড ওয়ে। সো এনিওয়ে, এটা দুষ্টামি করলাম। আমি একটা জিনিস খেয়াল করে দেখছিলাম, ছোটবেলা থেকে আমার ভেতর চাকরি করার মানসিকতা কেন গড়ে উঠছিল। আমার মনে হয় আমি আমার ফ্যামিলিতে সবাইকে দেখছি চাকরি করতে, বাবা ভাই এরা তো করতেছেই। ছোটবেলাতে আমিও আমার নানুর কি করতাম, বিজনেস পার্টনার ছিলাম না, চাকরি করতাম, তাই না? চাকরি করতাম, তার মানে আই থট যে চাকরি এটাই তো সিস্টেম। আমার কিন্তু 9 বছর চাকরির পরে ব্যবসায়ী হয়ে ওঠার যে গত 2 বছরের আমার জার্নি, প্রপার ব্যবসায়ী, চাকরির পাশে প্রচুর ব্যবসা করছি, কাজ হয় নাই, প্রপার ব্যবসায়ী হয়ে ওঠার যে লাস্ট 2 বছরের জার্নি, সো সেখানে আমার কিন্তু রিয়েল ব্যবসায়ী হয়ে উঠতে আমার খুব কষ্ট হয়েছে। মানুষের কাছে টাকা চাইতে পারতাম না, খুব কষ্ট হয়ে যেত। এমপ্লয়ীদেরকে এমনভাবে ট্রিট করতাম যে টিম মানে ফ্যামিলি 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 সারাদিন এমন করতাম, কিন্তু কঠিন ডিসিশন নিতে হয় এমপ্লয়ি এবং কোম্পানির ভালোর জন্য পারতাম না। সো আমি বলবো সবাইকে, আপনি বলতেছেন যে ভাই কবে থেকে টাকা কামাইলে ভালো, আর টাকা কামানোর কোনো সহজ সরল উপায় আছে কিনা, আমি বলবো যত আর্লি এই যে টাকা কামানো যায়, এমন এমন লাইফে লার্নিং আসে। আর আমি বলবো যদি এই টাকাটা কোনো ব্যবসা করে কামানো যায়, অর্থাৎ নিজে কিছু সেল করা, যেমন আপনি বলছেন আপনি ওয়েবসাইট বানাইছেন, আমি জানি না আপনাকে যদি এরকম হয় এই কাজটা করে দাও, ভার্সেস যদি এরকম হয় আমি ওয়েবসাইটটা বানাবো এত টাকায়, সেই নেগোসিয়েশনও যদি কেউ করতে পারে, সে এমন একটা স্কিল মানে শিখে যাবে। আমি বলতেছি ভাই ডু এনিথিং হালাল। এইখানে জাস্ট আমি কিছুদিন আগে আমাদের একটা এপিসোড গেছে, খুব ফ্যান্টাস্টিক একটা কথা ছিল, বাংলাদেশের মানুষ কি করে, খালি চাকরি চায়, খালি চাকরি চায়, খালি চাকরি চায়। চাকরি চাওয়া বন্ধ করতে হবে। চাকরি আমি বলবো যে ভাই চাকরি আগে খুঁজতে হবে না। আমাদের এখানে যারা আছে, যেমন আমাকে অনেকে নক দিয়ে বলে ভাই একটা জব দেন, একটা চাকরি। ইউ নো হোয়াট, চাকরি শুনলে আমার কাছে কি মনে হয় যে ওকে মাসে মাসে টাকা দিতে হবে। এটা শুধুমাত্র তার প্রবলেম না, এটা অ্যাজ অ্যান এমপ্লয়ার আমার প্রবলেম। আমি শুনলে মনে কি মাসে মাসে টাকা দিতে হবে, আচ্ছা বিনিময়ে আমি কি পাবো? কজ আমরা তো অনেক হার্ডওয়েতে শিখছি যে একটা মানুষের স্যালারি মনে করেন 50,000, এই মানুষটাকে দিয়ে আপনি একটা কোম্পানি রান করার জন্য কত টাকার কাজ করাইতে হবে। যদিও এখানে ওই যে 80-20 রুলস আছে, মানে কি আপনার পুরো কোম্পানির 20% যে পরিমাণ কাজ করবে, বাকি 80% মিলে সেই কাজ করে, ওই রকম কিছু 20% লোক থাকবে। তাও এই রুলটা এখন চেঞ্জ হয়ে গেছে স্কোয়ার রুট, অর্থাৎ পুরো কোম্পানির মানে হইতেছে কি 10 জন এর সাথে 100 জনের তুলনা করতেছেন, 100 জন মিলে কাজ করে, তার মধ্যে মেইন কোম্পানির ওই 10 জন মিলে সেই কাজ করে। এইটা বলতেছি এই কারণে যে যখনই একজন এমপ্লয়ারকে বলা হয় যে চাকরি করতে চাই, সে চিন্তা করে সে কি আমার ওই বাঘা 10 জনের অংশ হইতে পারবে আদৌ? তাকে 50,000 টাকা দিলে আমি কি আদৌ তাকে দিয়ে 5 লাখ টাকার কাজ করাইতে পারবো? ভার্সেস কেউ যদি এসে বলে স্যার আমি আপনার একটা কাজ করে দিতে চাই, একটা কাজ মান্থলি চাকরি না, জাস্ট ওয়ান থিং, জাস্ট যেমন আপনি তো ভিডিও বানাচ্ছেন, আমি আপনার ভিডিও এডিট করে দিই। আচ্ছা ভিডিও এডিট না, আপনি তো ভিডিও এডিট করেন, আপনি যদি চান আমি আপনার তো মনে হয় কষ্ট হয় এরকম এরকম, আমি আপনার কিউসিটা করে দিই। আমি শুধুমাত্র আপনার এই পুরো ভিডিওটা থেকে কিছু ক্লিপ কেটে কেটে সেটা পাবলিশ করে দিই, অথবা এইগুলা থেকে আপনার কিছু কথা আমি লিখে লিখে সুন্দর সুন্দর গ্রাফিক্যাল পোস্ট বানিয়ে দিই। অর্থাৎ কাজ। এইবার যারা কাজ খুঁজতেছে তারা আসলে জিতে যাবে, আর যারা চাকরি খুঁজতেছে অল্প বয়সে তারা কঠিন ট্রায়ালের উপর দিয়ে যাবে। সো আপনি ইন্টারন্যাশনালিও পাবেন, ওরা কিন্তু কি বলে আই এম লুকিং ফর আ জব বা ওয়ার্ক, ওরা ওয়ার্ক কাজ খুঁজে ওইভাবে চাকরি খুঁজে না আমাদের মতো। সো দ্য থিং ইজ
যত অল্প বয়সে সে ব্যবসা বা কাজ করতে পারে খুবই ভালো। আমি চাকরি করতে বলতেছি না, হ্যাঁ, লিগালি অনেক জায়গায় চাকরি করতে পারবেন অল্প বয়সে। আপনি যেরকম ব্রেন স্টেশনে আপনি জয়েন করছিলেন অনেক লিগাল ব্যারিয়ার ভেঙে, আমি জানি, সো ওটা হয় না, কিন্তু কাজ করতে পারবেন। আপনি যদি রাইসুল ভাইকে সেই সময় বলতেন ভাই আমি জাস্ট একটা কাজ করে দিব, ইজি না? হ্যাঁ ইজি, হ্যাঁ ঠিক আছে, আমার একটা প্রজেক্টের ছোট্ট একটা কোড লিখে দাও, ভার্সেস তুমি আমার এমপ্লয়ি, কি করতে হয়েছে ওনার কষ্ট করে, পুরো এইচআর সিস্টেম রেগুলেশন আপনার জন্য চেঞ্জ করতে হয়েছে। সো আমি বলবো একদম ইয়াং যারা আছে তারা কোনো একটা কাজ করুক। এখন কাজের সময় আমাদের ক্ষেত্রে প্রবলেম যেটা হয়, একটা সিভি পাঠিয়ে দিয়ে আমাকে যে কোনো একটা কাজ দেন, একটু কঠিন। আবারও যেহেতু আমরা একটু এই ডিসকাশনে পুরো সময় ধরে বললাম যে মানুষ চিন্তা করতে পছন্দ করে কম, এটা শুধু আমাদের সমস্যা, এটা ন্যাচারাল, হিউম্যান নেচারই এটা। সো আমিও চিন্তা করতে চাই কম। সো আমাকে যদি এখন কেউ বলে, আমি জাস্ট আপনাকে বলতেছি, যেমন আপনাকে আমি বলতেছি ভাই রাকিব ভাই আপনি আমাকে একটু পরশুদিন টাইম দিয়েন তো, আপনার সাথে একটু বসবো। এখন আপনি বললেন কেন ভাই, আমি এমন একটা রিজন বললাম যেটা এই মুহূর্তে আপনার জন্য খুব উপকারী না। যে আমি আপনাকে বললাম যে ভাই প্রোগ্রামিং হিরোর আমি 100 স্টুডেন্ট নিয়ে আসছি, আপনি বললেন তাড়াতাড়ি বসেন, ভার্সেস আমি বললাম ভাই আমার একটা প্ল্যান আছে, আপনি আমাকে পরশুদিন টাইম দিতে কয়েকবার চিন্তা করবেন। অবশ্যই। এবার আমি আপনাকে হেল্প করি, সেটা হচ্ছে ভাই ভাইয়া পরশুদিন এত তারিখ এই সময় আপনার সাথে, এই সময়ে আপনার সময় এই সময়ে 5 মিনিটের জন্য একটু টাইম হবে। আমি পার্টিকুলার একটা টাইম ধরে দিলাম, আমি আপনাকে একটা ছোট্ট বাবু হিসেবে ট্রিট করতেছি, যে আপনার ব্রেন খাটাইতে হবে না, আপনার জন্য একটু ইজি না? আপনি বললেন না ওই সময় তো আসলে একটু টাফ, নো প্রবলেম, ডেটের সাথে যদি এটা দিনটাও অ্যাড করে দেন, এক্স্যাক্টলি, নো প্রবলেম ভাইয়া, তাহলে সানডের আপনার অফিসের পরে আমি আপনার অফিস শেষ হতে হতে আমি চলে আসলাম, 5 মিনিট আপনার সাথে বসলাম, তারপরে বাই দ্য ওয়ে আমি রিসেন্টলি একটা করছি, আপনার খুব ভালো লাগবে, ওইটাও আমি আপনাকে দিয়ে গেলাম, কিছু একটা আমি আপনাকে এইভাবে করে আপনার জন্য খুব উপকার হয় না? হ্যাঁ অবশ্যই। অর্থাৎ আমি আপনি আপনার অ্যাপয়েন্টমেন্ট দিবেন, এটাও আমি আপনার জন্য চিন্তা করাই দিলাম, আমি নিজেই আপনার চিন্তা করে ডিসিশন নিলাম। সেম আমি আপনার কাছে কাজ চাই, কোন কাজটা চাই সেটা আপনাকে দিয়ে কষ্ট করে চিন্তা না করে যদি আমি আপনাকে হেল্প করতে পারি আপনার সম্বন্ধে একটু স্টাডি করে। অবশ্যই আমি আপনার সম্বন্ধে ভালো মতো স্টাডি করছি, আমি চলছি আশেপাশে দেখছি, অন্যদের থেকে আপনাদের সম্বন্ধে স্টাডি করছি, আপনার কোম্পানি বা আপনার সম্বন্ধে জানার পরে আমি আপনাকে বলতেছি যে আমি বেশ আপনাদের সম্বন্ধে জানি, আপনি এরকম এরকম করছেন, অ্যান্ড আপনার সেম ইন্ডাস্ট্রির ওদের এই টাইপের একটা প্রবলেমের সলভের জন্য এরকম একটা কাজ অমুকে করতে পারছে যেটা আমি পারি, আপনি যদি অ্যালাউ করেন আমিও আপনার জন্য এটা করে দিতে পারি, আপনার এফিসিয়েন্সি বেটার হবে, এই হবে সেই হবে, আই বিলিভ অনেক উপকার হবে না ভাই? অবশ্যই। সো আমার কাছে আপনার ওই কোশ্চেনটা ছিল এরকম টাইপের, ভাই কাজ করার শর্টকাট আছে কিনা, ভাই ওইটা ওই অ্যান্সারই দিব না, প্রশ্ন ইনভ্যালিড, ইউ নো রাইট, শর্টকাট কোনো জায়গায় কিচ্ছু নাই, প্রশ্ন ইনভ্যালিড, সহজ কথা কাজ তাহলে পাবো কোত্থেকে? প্রথম কথা হচ্ছে নাম্বার 1 আমার কাজ করতে হবে যত আর্লি এইজে হোক, যদি সেটা ব্যবসার মাধ্যমে হয় খুব ভালো, ভাই এই ডিওএইচএসে আমি নিজে কলা বেচছি, আচ্ছা, এবং মসজিদের সামনে, আচ্ছা, ভ্যানে নিয়ে, এনিওয়ে, সো এবং সেটা কিন্তু বুড়া বয়সী বেচছি। সো আমার কাছে মনে হয় ভাই মানে কোনো একটা মাঠে ময়দানে কিছু একটা বেচো, এই করো সেই করো, তোমার ভিতরে এমন সব স্কিলগুলো গ্রো করবে। ইন্ট্রোভার্টরা গালি দিচ্ছে আমাকে, হ্যাঁ মনে মনে গালি দিচ্ছে ইন্ট্রোভার্টরা, ভাই আমি তো কথাই বলতে পারি না, আমি বেচবো কেমনে, তাই না? কারো কাছে গিয়ে দেয়ার আর মাল্টিপল ওয়েজ মানুষের কাছে বিক্রি করার। সো আমি বলবো একদম অল্প বয়সে কিছু একটা বিক্রি করে বা কোনো একটা কাজ করে আসলেই ক্যারিয়ারটাকে এমনভাবে করে নেওয়া, এই মানুষটার কনফিডেন্স গ্রো করবে, হাতে কিছু মানি আসবে। আচ্ছা টাকা যে অল্প বয়সে কামাবে এরপরে কি করবে? কারণ আল্লাহ কিন্তু হিসাব নিবে দুইটা জিনিস, একটা হচ্ছে এই মনিটারি ব্যাপারে, টাকা কামাইছি কোন উপায়ে, খরচ করছি কি রিজনে। সো টাকা তো আসলেই তো আর হিসাব থাকে না, খরচ করা শুরু হয়ে যায়। এবং আমি জাস্ট একটা জিনিস অ্যাড করে দিই আপনার কথার সাথে, অনেক সময় যেটা হয় কি যে আমরা এই যে নাফিস ভাই না সাজ্জাদ ভাই যে ইউ ক্যানট হাইড ইট, মানে আমি কোনো একটা অনুষ্ঠানে গেলে, কোথাও গেলে, কোনো প্রোগ্রামে গেলে বলে কি নাফিস ভাই আসে নাই, নাফিস চায়নায় গেছে বলতেছে সাজ্জাদ ভাই আসে নাই। আচ্ছা আমি কক্সবাজারে গেছিলাম কয়দিন আগে, 2-3 দিনের জন্য, আমাকে বলতেছে নাফিস ভাই, আমাকে অ্যাজ ইফ আমি ওরে নিয়ে ঘুরি এখন। তো বিষয় হচ্ছে যে সাজ্জাদ ভাই এখন এই এতটুকু সময় যে কথাগুলো বলছে টাকা পয়সা ইনকাম করার ব্যাপারে, এগুলো আমরা
অনেক সময় বিভিন্ন জায়গায় শুনছি, অনেক মানুষের কথা শুনছি যে ভাই শর্টকাটে কিছু করতে জানে, বাট স্টিল এই সেম কথাটা অন্য মানুষের কাছ থেকে শুনে আমি হয়তো অ্যাবজর্ভ করতে পারি নাই, এবং না আজকে হয়তো বা সাজাদ ভাইয়ের কথা শুনে আমি আবার সেই জিনিসটা হয়তো বা আল্লাহর রহমতে যদি এটা হজম হয়ে যায়, তাইলে কিন্তু এই পুরো পডকাস্ট দেখা বা এই যে ডিসকাশনটা শুনলাম সেইটার একটা সফলতা। এবং এই কারণে আমি বলতেছি যে মানুষজনের কথা শোনা উচিত। হয়তো বা পুরো 1 ঘন্টা থেকে তুমি একটা জিনিস জানবা, বাট সেই একটা জিনিসের ইম্প্যাক্ট এত বেশি হবে যে বাকি যে তুমি অনেকগুলো এপিসোড দেখে সময় নষ্ট করছো সেটাতে এটা কাভার হয়ে যাবে। বাট এইটা যদি তুমি না করো, তুমি যদি সবসময় চিন্তা করো ভাই ঠিক আছে আমাকে দিয়ে মনে টাকা কামাই ফেলতেছে, আমাকে দিয়ে ধরেই নাও যে ওরা টাকা কামাইতেছে, ওরা তোমার দিয়ে অনেক কিছু করে ফেলতেছে, তোমার কি সমস্যা ভাই? তুমি একটা জিনিস নিয়ে তুমিও আগাও না রে ভাই। আমি উপকার করে দিই আপনার, হ্যাঁ বলেন, আপনার অডিয়েন্সের এবং আপনার উপকার করে দিই। সেটা হচ্ছে আপনি যদিও বন্ধ করে রাখছেন, হ্যাঁ মনিটাইজেশন আচ্ছা করে রাখছেন, তার মানে অ্যাডসেন্স থেকে আপনার টাকা আসে না। আমি হচ্ছে অ্যাডসেন্স থেকে নেই না, এখন আমাদের চ্যানেলে অন আছে, দ্যাটস এ ডিফারেন্ট স্টোরি, বাট আমি নেই না আলহামদুলিল্লাহ। সো পডকাস্টের কারণে আমার বিজনেস 3টাতে মারাত্মক উপকার হচ্ছে, এবং আমি নিয়মিত অ্যাজ অ্যান ওপিনিয়ন লিডার বলি বা মানে ওই তো কেওএল বা ইনফ্লুয়েন্সার বলি হিসেবে আমি মাল্টিপল কাজ করে যাচ্ছি। আমি বিভিন্ন অনুষ্ঠানের হোস্ট হই, এই হই সেই হই, বিভিন্ন জেলায় জেলায় নিয়ে যায় উইথ এ ভেরি গুড হ্যান্ডসাম অ্যামাউন্ট আলহামদুলিল্লাহ, নিয়ে গিয়ে তাদের হোস্টিং হোক, তাদের অনুষ্ঠান সম্বন্ধে ভিডিও বানানো হোক, অথবা জাস্ট আই জাস্ট বি দেয়ার। তো হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ এইটার মাধ্যমে আমি উপকৃত হই মনিটরিলি। এখন আপনি ওই যে একটু আগে আমরা দুষ্টামি করে বলতেছিলাম যে ওই মানুষটা টাকা কামাক না, কি সমস্যা? ব্যাপারটা হচ্ছে সমস্যা না, অনেক ভালোটা আমি একটু দেখাই। নিউটনের 3য় ল যদি বিশ্বাস করি, টু এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন, প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। অবশ্যই আমি ভাইকে যদি এতটুকু ধাক্কা দিই, তার মানে এর বিপরীতের এতটুকু ধাক্কা বা ফোর্স আমাকে দিতে হয়েছে, বা আমিও রিপেলড হয়েছি, তাই তো? এর অর্থ হইতেছে আপনার কারণে যদি আমি উপকৃত হই, এইটার সমান প্রতিক্রিয়া আপনাকে আল্লাহ দিবেই ইনশাআল্লাহ। আল্লাহ আসলেই পুরো সিস্টেমটাকে ব্যালেন্স করে রাখছেন, এবং তিনি জাজমেন্টে কোথাও কোনো ত্রুটি রাখেন না। সুবহানাল্লাহ। ইহকাল পরকাল পুরোটা মিলিয়ে আপনাকে প্রপার জাজমেন্ট আল্লাহ দিবেই, এবং আল্লাহ ক্ষমাশীল দেখে অনেক জায়গায় আল্লাহ ছেড়ে দিবে, ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। ব্যাপার হচ্ছে এই কনসেপ্টটা মাথায় যদি আমরা নিতে পারি ভাই, সেটা হচ্ছে আমার মাধ্যমে আরেকজনের উপকার হচ্ছে কিনা। ওকে, এইবার জাস্ট অঙ্কটা খেলেন আপনি আমার সাথে। আমার মাধ্যমে একজন মানুষ উপকৃত হচ্ছে 1 টাকার, তাহলে 1 × 1 = 1। আমি 1 টাকার উপকার তাকে দিতে পারলাম, আমি কত টাকার উপকার ফেরত পাওয়ার জন্য এক্সপেক্ট করতে পারি? 1 টাকা। এবার 1 টাকার পরিমাণ উপকার আমি 100 জনের জন্য করলাম, 100 টাকা। আমি কয় টাকা রিটার্ন পাওয়ার এক্সপেক্ট করতে পারি? 100 টাকা। এবার আমি 100 জনকে 1 টাকা না করে 100 টাকার রিটার্ন দিচ্ছি বা উপকার করছি, আমি এক্সপেক্ট করতেছি 10,000 টাকা। এইভাবে যখন আমি লাখো মানুষকে হেল্প করতে পারবো আমার কাজের মাধ্যমে, আমার কন্টেন্টের মাধ্যমে, আমার পরামর্শের মাধ্যমে, পরামর্শ দিতে আমরা অনেক সময় দুষ্টামি করি, বাট এটা আমাদের রিলিজনের বড় একটা অংশ হচ্ছে নসিহা করা। এনিওয়ে ওইদিকে না যাই বা আসতে পারি। সো আমার মাধ্যমে যদি লাখো লাখো ব্যক্তি বা লাখো লাখো ইউনিট বলতেছি কারণ কি 100 × 100 বা এরকম, যদি অনেকটা ম্যাথমেটিক্যাল পডকাস্ট হয়ে যাচ্ছে, আমি সরি। সো পরিমাণ যদি উপকার আসে, ইনশাআল্লাহ আল্লাহ এটা রিটার্ন দিবেই। সো আমি যদি কখনো টের পাই যে হ্যাঁ আমার কারণে তো আর উপকার হয়ে গেল, সে আলহামদুলিল্লাহ, কারণ এর রিটার্নটাই পাবে। আল্লাহ কাদেরকে পছন্দ করে, এই প্রশ্নের খুব সুন্দর একটা অ্যান্সার হচ্ছে আল্লাহ যাদেরকে পছন্দ করে, আল্লাহ যাদেরকে পছন্দ করে সেটার ওয়ান অফ দ্য ক্যাটাগরি হতেছে সুবহানাল্লাহ, হচ্ছে যে যারা আল্লাহর বান্দাদের উপকার করে। এটা তো একটা ইবাদত। সো আপনি যখন টের পাবেন যে আপনার মাধ্যমে কারো উপকার হয়ে যাচ্ছে, সে আলহামদুলিল্লাহ। পুরোটা নিয়তের উপর ভাই।
আমি একজন মানুষের উপকার করতেছি কিন্তু নিয়ত থেকে না। ইন্নামাল আমালু বিন্নিয়াত, কাজের সফলতা নিয়তের উপর। আল্লাহই ভালো জানে ওইটার রেজাল্ট আমি পাবো কি পাবো না। ভার্সেস একজন মানুষ উপকার পাচ্ছে, আমি নিয়ত করে রাখছি যে আল্লাহ আমার এটার মাধ্যমে যদি উপকার হয়, আল্লাহ আপনিও আমার প্রতি খুশি হয়েন, আল্লাহ আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য আমাকে এটা কবুল করে নেন আল্লাহ। ভাই আপনার মাধ্যমে একজন মানুষ উপকার হচ্ছে এবং আল্লাহ খুশি হয়ে যাচ্ছে। রাইট। আমি বোকামি করার তো কোনো মানে নাই যে আরে মানুষকে উপকারও করব আবার মন খারাপ করেও থাকবো, দরকার কি? সো আমার কাছে পুরো সিস্টেমটাকেই লাগে এতটাই সুন্দর, সেটা হচ্ছে আমার মাধ্যমে যদি মানুষ উপকৃত হয় তাহলে ওইটার রিটার্ন আল্লাহ আমাকে দিবে সুন্দরভাবে। সুবহানাল্লাহ। সো ইউ গাইজ আর ডুইং ফ্যান্টাস্টিক জব। আল্লাহর এটার রিটার্ন কিন্তু দিয়ে যেতেছেন, খালি নিয়তটা থাকতে হবে খুব স্ট্রং বারবার। এবং এটা আমরা সবসময় বলি যে এই যে আমাদের যে সমস্ত স্টুডেন্ট প্রোগ্রামিং হিরোর এই 6 মাসের অনলাইন বুট ক্যাম্পের ভিতরে ঢুকে, মানে আনবিলিভেবল। এখন পর্যন্ত তো আমরা 4,500-এর মতো স্টুডেন্ট আছে যারা বিভিন্ন জায়গাতে জব বা ইন্টার্নশিপ পাইছে এবং প্রত্যেক মাসে আরও 100 জন করে নতুন করে অ্যাড করে। এবং বিষয় হইতেছে যে এমন এমন স্টোরি দেখি যে পুরো ফ্যামিলির রেসপন্সিবিলিটি নিয়ে ফেলছে। সুবহানাল্লাহ। মানে কম্পাউন্ড ইফেক্ট, হেভি ইফেক্ট, কম্পাউন্ড, রাইট? 4,500-এর সাথে যদি 3 জন করে ফ্যামিলি মেম্বার ইনক্লুড করেন না, ওই সি মানে কিভাবে এটা সামনে দিকে, মানে রিজিকের মালিক একদম পুরাই আল্লাহ, মানে পুরাটাই রিজিকের মালিক আল্লাহ। এখন মানে আপনি এই জার্নিতে সামান্য একটু মানে ইম্প্যাক্ট রাখতে পারছেন নাকি? না, অবশ্যই দ্যাট ইজ ইট। একটাই জিনিস জাস্ট ওই মানে থ্রু আউট দ্য জার্নি অনেক মানুষ এটা বলবে যে আরে আমার দিয়ে কিছু হচ্ছে না, আমার দিয়ে কিছু হবে কি হবে না, ওই হতাশ হওয়ার কোনো মানে নাই। মানে জাস্ট যেহেতু আমি কিন্তু আপনার ক্যাটাগরি ধরে ফেলছি, আপনার অডিয়েন্স যেহেতু একটু ইয়াং, আমি অনেকটা ধরে নিতেছি। হ্যাঁ, সো তাদের জন্য বারবার চলে আসতেছে আমার ওই কথাটাও, নসিহা। হ্যাঁ, নসিহা। সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় আলহামদুলিল্লাহ যারা কন্টেন্ট দেখতেছে, কন্টেন্ট দেখার মাধ্যমে উপকারী একটা কন্টেন্ট যদি দেখে সে নিজের অজান্তে ওই কন্টেন্টটার ভিউয়ারশিপ বাড়ায় দিছে, সেটা অ্যালগরিদমে হিট করতেছে এবং ওই কন্টেন্টটা আরো 2টা মানুষের কাছে ছড়াচ্ছে, সে নিজের অজান্তে উপকার করতেছে। সো এইটা যেরকম একটা সে ভালো কাজ, সে যেন তার ভালো কাজগুলোর কারণে আল্লাহকে অ্যাপ্রিসিয়েট করতে থাকে। কারণ কি, মানুষ ভালো কাজ আল্লাহ না চাইলে মানুষ ভালো কাজও করতে পারবে না, তাই না? ট্রু। সো আমি বলবো ওভারঅল ওই যে আলহামদুলিল্লাহ আপনার পুরা এই ডিসকাশনগুলা, আমরা অথবা আমি জানি না কতক্ষণ আছে আমাদের হাতে, পুরা এই ডিসকাশনটার মধ্যে থেকে আজকে আমি যদি কোনো লার্নিং নিয়ে যাই আলহামদুলিল্লাহ, দ্যাট উড বি আমি ধৈর্যের সাথে ভালো কাজের সাথে লেগে থাকি। এটা ভালো কাজকে অ্যাপ্রিসিয়েট করা হোক, ভালো কাজের পার্ট হয়ে যাওয়া হোক, কনজিউম করা হোক, বা নিজেই ক্রিয়েট করা হোক, যাই হোক না কেন, সুবহানাল্লাহ, আমি যেন ভালোর সাথে থাকি। এবার আজকে আমার একটা লার্নিং যেটা হয়েছে সেটা একটু শেয়ার করি। অনেক কথা বলছি, ওই একটা জিনিস আমার খুবই ভালো লাগছে যে আমি এমন কোনো কন্টেন্ট বানাবো যেটা আসলে আমি মারা যাওয়ার পরে এটা আমার জন্য পাপ কামাবে না। অ্যাটলিস্ট মানে পজিটিভ হইলে তো আলহামদুলিল্লাহ, বাট অ্যাটলিস্ট যাতে পাপ না কামায় বা আমার কারণে অন্য একটা মানুষের যাতে ক্ষতি না হয়। সো ওই টাইপের কোনো জিনিসপত্র বা ওই টাইপের একটা কথাবার্তা উপরআল্লাহর রহমতে যেন মুখ দিয়ে বা আমার কর্মের মাধ্যমে কোনোভাবে যাতে না আসে, সেটা খুবই আমার কাছে মনে হয় যে মানে আমার অ্যাটলিস্ট ওই ভিতরে হিট করছে আর কি। তো আমি আবারও ওই দর্শকের উদ্দেশ্যে একটু বলতে চাই, সাজ্জাদ ভাই আমাদের স্টুডিওতে আসছে মোটামুটি 6:30টার দিকে, এখন রাত 10টার কাছাকাছি বেজে যাচ্ছে। হ্যাঁ, 10টার কাছাকাছি বেজে যাচ্ছে। তো 3.5 ঘন্টা, মানে 3.5 ঘন্টা আমি সাজ্জাদ ভাইয়ের সাথে আজকে কথা বলতেছি। সেখান থেকে আমি আবার বললাম কি যে জাস্ট একটা জিনিস আমি শিখছি, এবং সেই একটা জিনিস এত মানে অর্থবহ, আমি মানে ভিতর থেকে ডিপলি ফিল করছি পুরো জিনিসটা। তার মানে ওই একটা জিনিস শিখতে আমার কিন্তু অনেক টাইম দিতে হয়েছে এবং অনেক সময় দিতে হয়েছে আলটিমেটলি। যাই হোক, আজকে আমরা ডিসকাশন শেষের দিকে চলে যাব। শেষে তো সাজ্জাদ ভাই অবশ্যই বলবে, তবে আমি আসলে দর্শকের উদ্দেশ্যে একটা জিনিস বলতে চাই। আমার আজকে আপনার সাথে কথা বলে খুব ভালো লাগছে। তো আমি চাইতেছিলাম যে এই টাইপের জিনিসপত্র আমরা মানে দুজন জাস্ট র্যান্ডমলি বসে কথা বলতে চাই বিভিন্ন টপিকে। সো এই জিনিস যদি আমরা করি, আজকে তো অনেক কথাবার্তা বলছি, অনেকের পছন্দ হয় নাই, বাট এই টাইপের অপছন্দীয় কথা যদি কেউ তোমরা শুনতে চাও, আমাদের এদিকে লাইট মনে হয় বন্ধ হয়ে এখন রেড হয়ে গেছে, ফাইন, মানে রেড হয়ে গেছে। সো বিষয় হচ্ছে, তোমরা যদি শুনতে চাও তাহলে কমেন্টে জানাই দিতে পারো যে আমরা এই টাইপের র্যান্ডম অপছন্দনীয় কথাবার্তা আমাদের চালু রাখা উচিত, ইনশাআল্লাহ তাদের ভালো লাগবে। হ্যাঁ, সো ইনশাআল্লাহ আমরা সেটা চালু রাখার চেষ্টা করব।
শেষে যদি একদম শেষ কিছু নসিহা দিয়ে আজকের মতো আমরা বিদায় ঘোষণা করি। নসিহা সে ইয়াদ আয়া একটা জিনিস বলে তাহলে শেষ করি ইনশাআল্লাহ। সেটা হচ্ছে আগে মাঝখানে কথা বলতে ভয় পেতাম কারণ এই জন্য যে নো প্রবলেম থাকুক, লেট থাকুক, প্রবলেম নেই প্যারা নেই। আচ্ছা, সো আগে অনেক সময় কথা বলতে ভয় পেতাম এটা চিন্তা করে একটা লাইন আমাকে ভাবাইতো, সেটা হচ্ছে তোমরা এমন কথা কেন বলো যা তোমরা করো না, কোরআনের কথা। তো তখন ভয় পেতাম যে এটা কি আমাকে বলা হয়েছে যে আমি এমন কোনো নসিহা করে ফেলতেছি যেটা আমি নিজেই করি না, মানে খুব ভয় পেতাম। তারপর বুঝতে পারতেছি যে লাইফে সবসময় আমি চাইলেও সব সময় আমি সব কাজ আমি করে যেতে পারবো না। তারপরে কথা বলার সাহসটা কিছুটা পাইলাম। সুবহানাল্লাহ, ওয়ারা সূরা ওয়াল আসর সূরা, হ্যাঁ, ওইটার লাস্টের 2টা অংশ যখন আপনি পড়বেন সেখানে বলা হচ্ছে কারা ওই ধ্বংসের হাত থেকে বেঁচে যাচ্ছে তাদের, এবং তারা যারা আপনাকে সৎ কাজে, ভালো কাজের উপদেশ দেয়। আচ্ছা, মানে আল্লাহ সময় শপথ করে যখন বলছে যে ধ্বংস, তাই না, তারা বাদে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যে হকের মানে ওয়া তাওয়াসাউ বিল, যে উপদেশ দিচ্ছে সৎ কাজের, ওয়া তাওয়াসাউ বিস সবর, যে ধৈর্যের উপদেশ দিচ্ছে। এই যে যখন এই টার্মটা দেখলাম যে এবং তারাও বেঁচে যাচ্ছে যারা উপদেশ দিচ্ছে, রাইট, দেন আই ফেল্ট লাইক ও, তার মানে উপদেশ যদি আমি ভালো কাজের দিতে পারি সেইটা আমার ধ্বংস থেকে বাঁচার কারণ হবে বললেন আমার সৃষ্টিকর্তা, তাহলে আমি ভালো কাজের উপদেশ দেয়া থেকে নিজেকে বিরত রাখবো না ইনশাআল্লাহ। এখন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাইফস্টাইল থেকে আমাদের ওইটা শিখতে হয় যে উপদেশ দেয় কিভাবে। রাইট, তিনি এত সুন্দরভাবে করতেন। মনে করেন একজন তিনি হচ্ছেন জামাত মিস হবে দেখে দৌড়ে ছুটে আসছেন, হয়তো আমরা এরকম দৌড়ে ছুটে আসি, আপনি জানেন নাকি জানি না, একজন ব্যক্তি এরকম দৌড়ে ছুটে এসে বাংলাদেশের ঘটনা, কাছের দরজা দেয়া থাকে না, বাড়ি খেয়ে ব্লিডিং হয়ে মারা গেছেন, জানেন আপনি। সো এটা কিন্তু নিষেধ যে দৌড়ে যাওয়া যাবে না। সো দেখেন দৌড়ে মানে ছুটে আসছেন, দৌড়ে বলতে ছুটে আসছেন, ছুটে এসে তিনি হচ্ছেন নামাজ মিস হয়ে যাবে দেখে তিনি চৌকাঠি দাঁড়ায় গেছেন জামাতে, মানে সে রুকু ছুটে যাবে চৌকাঠে দাঁড়ায় গেছেন, মসজিদের ভেতর ঢুকে নাই। সো তাকে ঘুরে নবী বকা দেয় নাই নামাজ শেষে, তার কাছে গিয়ে তাকে ডেকে তাকে বলতেছিলেন যে হি অ্যাপ্রিসিয়েটেড, যে নামাজের প্রতি তার যে আগ্রহটা, তাকে ফার্স্টে অ্যাপ্রিসিয়েট করে নিছেন। তার মানে কি হি মেড ইট শিওর যে এই মানুষটা হচ্ছে যে ভালো একটা কাজের সাথে আছে, সেটা আগে তাকে আমি অ্যাপ্রিসিয়েট করলাম, সে এখন রেডি টু লার্ন। এরপরে তাকে বলা হয়েছে কিন্তু এরকম যেন সে আর না করে। তার মানে একটা নসিহা করার আগে কিভাবে কথা বলতে হয় সেটাও যেন আমরা একটু জেনে নেই। তবে আমরা মানুষ, আমরা ভুল করব, তবে ভুল করাটাই স্বাভাবিক, আল্লাহ আমাদের এভাবেই বানাইছেন, সুবহানাল্লাহ। এইটাও এই জন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া করতে থাকবো। আর আলহামদুলিল্লাহ আমরা একে অপরের কাছে ভালো কথা ছড়াইতে কার্পণ্য করবো না। থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং মি দ্য অপরচুনিটি দ্যাট আই কুড শেয়ার হিয়ার। জাযাকাল্লাহু খাইরান। আল্লাহ আপনার এই প্ল্যাটফর্মকে, আপনাদের এই প্ল্যাটফর্মকে কবুল করুক ইনশাআল্লাহ। এবং আপনারা যারা সবাই শুনতেছেন তাদের সবার ইনশাআল্লাহ আল্লাহ বারাকা দেখ। আমিন না লিখে যাবেন না, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।